নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রেমের আড্ডায় আমাদের বিশেষ নিবেদন সুলেখিকা মৌ রুই দাসের কলমে অনুভবে তুমি। মূল চরিত্রে রয়েছেন ব্রতদীপ। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমরা কে কোথা থেকে গল্পটা শুনছ। তো চলো আর দেরি না করে শুরু করা যাক এনডি লাভ স্টেশনে আজকে বিশেষ প্রেমের আড্ডা। সুলেখিকা মৌ রুই দাসের কলমে আজকের গল্প অনুভবে তুমি, প্রথম পর্ব। বাবা, আজ আমরা কোথায় যাচ্ছি? আজকে আমি, তুমি আর মাম্মা মিলে তোমার জন্মদিন পালন করতে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। যাবে না? হ্যাঁ, যাব। আমার জন্মদিন পালন করতেই তো তোমরা যাচ্ছ, আমি কেন যাব না? নিশ্চয়ই যাব। না না, আমি তো এমনি মজা করছি ব্রত, কেন যাবে না? তুমি তো জন্মদিনে আসল মানুষ। চলো আমরা যাই, গাড়িতে গিয়ে বসি, তোমার মাম্মা এক্ষুনি চলে আসবে। স্নেহাশিস বাবু ব্রতদীপকে গাড়ির পেছনের সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে রইল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সুমনা দেবী বাড়ি থেকে বেরিয়ে এলো। তোমার এতক্ষণ সময় লাগে সাজতে? আমরা বাবা ছেলেতে মিলে কখন থেকে তৈরি হয়ে গাড়িতে বসে আছি, আর তোমার সাজাই হচ্ছে না। মেয়েদের না একটু সাজতে সময় লাগে বাপু, সেটা এতদিনেও বুঝতে পারোনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কোনো কথা নয়, এমনিতে দেরি হয়ে গেল। চলো, নাহলে দেখবো সবাই এসে হাজির হয়েছে, আমরাই শুধু পৌঁছইনি। চলো চলো। সুমনা দেবী আর কোনো কথা না বলে সামনের সিটে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করল। কিছুটা দূর যাওয়ার পরে স্নেহাশিস বাবু বুঝতে পারেন গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। এমন অবস্থায় তিনি খুব ঘাবড়ে যান। তার এমন অবস্থা দেখে সুমনা দেবী বলল, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কিছু কি হয়েছে? শোনা, গাড়ি ব্রেক লাগছে না, মনে হচ্ছে গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে। আমার কিন্তু ঠিক লাগছে না। তুমি একটা কাজ করো, তুমি তুমি ব্রতদীপকে নিয়ে গাড়ি থেকে ঝাঁপ দাও। না 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 না, এটা আমি কিছুতেই করতে পারবো না। তুমি যেমন করেই হোক কিছু একটা করো, গাড়িটাকে থামানোর চেষ্টা করো। আমি গাড়ি থেকে ব্রতকে নিয়ে ঝাঁপাতে পারবো না, কিছুতেই পারবো না। না না না, আমি আমি তোমাকে ফেলে কিছুতেই যেতে পারবো না। না, আমি পারবো না। তুমি বোঝার চেষ্টা করো, তোমরা নেমে গেলে আমিও নেমে যেতে পারবো। হয়তো একটু চোট লাগবে, সেই জন্য কিচ্ছু হবে না। তাড়াতাড়ি করো, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি করো সুমনা। স্নেহাশিস বাবুর কথা শুনে সুমনা দেবী আর কিছু বলে না। খুব সাবধানে পেছনের সিটে যায় আর ব্রতদীপকে জড়িয়ে ধরে। 5 বছরের ব্রতদীপ এইসব দেখে খুব ভয় পেয়ে যায়। এমন সময় সুমনা আর স্নেহাশিস লক্ষ্য করে যে একটা লরি দ্রুত গতিতে তাদের গাড়ির দিকে আসছে। কি করবে বুঝতে না পেরে স্নেহাশিস বাবু তাড়াতাড়ি সুমনা আর ব্রতদীপকে গাড়ি থেকে নামতে বলে। কিন্তু সুমনা এমন অবস্থায় স্নেহাশিস বাবুকে ছাড়তে চাইছিল না, তাই কোনো রকমে ব্রতদীপকে গাড়ি থেকে ঠেলে বের করে দেয়। আর ওদিকে সেই লরিটা খুব দ্রুত এসে স্নেহাশিস বাবুর গাড়ি একেবারে গড়িয়ে দেয়। তারপর সবকিছু শান্ত। ব্রতদীপ পড়ে থাকে ঝোপের মধ্যে অজ্ঞান অবস্থায়। ওদিকে এই খবর যখন জানাজানি হয় তখন সবাই ছুটে আসে সেই জায়গায়, আর এসেই দেখতে পায় গাড়ির অবস্থা খুবই খারাপ। গাড়িতে স্নেহাশিস বাবু আর সুমনা দেবী একেবারেই চাপা পড়ে গেছে, বেঁচে নেই। তবে ব্রতদীপকে কেউ কোথাও খুঁজে পেল না। পুলিশ চারিদিকে ব্রতদীপকে খুঁজতে থাকে। এমন সময় কিছুটা দূরে একটা ঝোপের মধ্যে থেকে একজন কনস্টেবল ব্রতদীপকে খুঁজে পায়। সে ব্রতদীপকে কোলে তুলে নিয়ে বাকি অফিসারদের কাছে যায়। এমন সময় দুর্জয় বাবু বলল, এই তো আমার ভাইপো, ভগবানের অশেষ কৃপা যে ব্রতদীপ বেঁচে আছে, ওকে ভগবান রক্ষা করেছেন। দুর্জয় বাবুর কথা শুনে ইন্সপেক্টর রণজয় চ্যাটার্জি বললেন, কি বললেন আপনি? আপনার ভাইপো? স্যার, আমি ওর নিজের জেঠু, তবে আমি এখানে থাকি না। আমি আমার পরিবারের সাথে গ্রামে থাকি। ভাইয়ের এমন দুর্ঘটনার খবর শুনে প্রায় দৌড়েই এসেছি বলতে পারেন। কি থেকে যে কি হয়ে গেল কিছুই বোঝা যাচ্ছে না। তবে ভাগ্য ভালো যে আমার ভাইপোর কিছু হয়নি, ও বেঁচে আছে। হ্যাঁ, ও বেঁচে আছে, তবে ভয়ের জন্য হয়তো অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হবে। আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আপনি ওকে নিয়ে হাসপাতাল চলে যান, আর আপনার ভাইয়ের আর ভাইয়ের বউয়ের বডি পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হবে। আমি আপনার সাথে পরে এই বিষয়ে কথা বলে নেব। এখন হাসপাতালে বেরিয়ে যান।
পুলিশের গাড়িতে করে দুর্জয়বাবু তার ভাইপোকে নিয়ে হাসপাতালে চলে যায়। হাসপাতালে ভর্তি করা হলে বেশ কয়েক ঘন্টা পর ব্রতদীপের জ্ঞান ফিরে এলে সে ফুঁপিয়ে কেঁদে ওঠে। কাঁদিস না বাবা, কাঁদিস না, তোর কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না, আমি আছি তোর সাথে, একদম কাঁদিস না, আমি তোকে দেখে রাখবো। দুফোঁটা জল দুর্জয়বাবুর চোখ থেকেও গড়িয়ে পড়ল। সকালে রণজয়বাবু ব্রতদীপকে দেখে হাসপাতালে আসেন। এসে দুর্জয়বাবুকে বলেন, পোস্টমর্টেম করা হয়ে গেছে, কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি। সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট, বডিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আপনি যত দ্রুত সম্ভব সৎকারের ব্যবস্থা করুন, ঠিক আছে? দুর্জয়বাবু মৃতদেহ সৎকার করে ব্রতদীপকে নিয়ে তার গ্রামের বাড়িতে ফিরে আসে। ব্রতদীপকে দেখে দুর্জয়বাবুর স্ত্রী বিশাখা দেবীর মুখটা ভার হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে দুর্জয়বাবুকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বলে, তোমার কি কোনোদিনও আক্কেল জ্ঞান কিচ্ছু হবে না? না, একেই তো সংসারের এমন হাল, তার উপরে তুমি আর একজনকে এনে জুটিয়েছ। নিজের ছেলে মেয়েগুলোকে ভালোভাবে মানুষ করতে পারছো না, তার উপর আবার পরের ছেলে। এত উদারতা আসে কোথা থেকে? পকেটে তো দুটো টাকা নেই, তার উপর আবার ফ্রিতে সবাইকে পালতে থাকো। হ্যাঁ, যদি এতই সেবা করার শখ হয় তাহলে একটা অনাথ আশ্রম খুলে বসলেই তো হয়। আসতে বলো বিশাখা, বাচ্চা ছেলেটা যে শুনতে পেয়ে যাবে। ওই সবে বাবা মাকে হারিয়েছে, আবার এর মধ্যে যদি এইসব কথা শোনে তাহলে তো ভেতরে ভেতরে কষ্ট পাবে নাকি? এই ছোট বাচ্চাটাকে আমি কি করে অনাথ আশ্রমে রেখে আসতে পারি বলো তো? যদি জানতাম যে সত্যি ওর কেউ কোথাও নেই তাহলে আমি নিশ্চয়ই রেখে দিয়ে আসতাম, কিন্তু আমি বেঁচে থাকতে আমার ভাইপোকে অনাথ আশ্রমে রেখে আসতে পারবো না। এতে যদি তুমি আমাকে দু চারটে কটু কথা বলতে চাও তাহলে বলতে পারো। আমার শিখা আর নীলের মতোই ব্রতদীপ আমার ঘরে মানুষ হবে, এই কথাটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই কথা বলে দুর্জয় হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়, আর ঘরের ভেতর থেকে বিশাখা দেবী চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো ওটাই পারো। জোর জুলুম করে আমার উপর তোমার সব সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারো, আর তো কিছুই পারো না। এতই যদি দান ধ্যান করার শখ, তাহলে তো একটা দান ক্ষেত্র খুলে নিলেই হয়। ঘরে আসার তো কোনো দরকারই নেই, টাকা পয়সা দেওয়ারও কোনো দরকার নেই। যা রোজগার করবে সেই টাকা পয়সা তুমি সেখানেই দান করো, যেখানে পারো থাকো, আমার কিচ্ছু জানার দরকার নেই গো। শোনো, আমি আমার ছেলে মেয়েকে একাই মানুষ করে নিতে পারবো, আমি চলে যাব বাপের বাড়ি। ঘরের বাইরে বসে ব্রতদীপ এইসব কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে, জেঠিমা এত চিৎকার করছে কেন গো? কি হয়েছে? ঝগড়া করছে নাকি গো? কেন ঝগড়া করছে? ব্রতদীপের কথা শুনে নীল বলল, মা এরকমই চিৎকার করে, এ সমস্ত নিয়ে অত ভাবতে নেই, খুব স্বাভাবিক ব্যাপার। তুমি তো এখন থেকে এখানেই থাকবে, তুমি আস্তে আস্তে সব বুঝতে পারবে। চলো আমার সাথে চলো। নীলের কথা শুনে শিখাও বলল, মা ওরকম একটু চিৎকার করে, তুমিও তো ভেবো না তো। এরপর নীল আর শিখা ব্রতদীপকে নিয়ে বাইরে চলে আসে। নীল আর শিখা হলো দুর্জয় বাবুর ছেলে ও মেয়ে। নীল ব্রতদীপের থেকে বড়, নীলের বয়স 7 বছর, আর শিখা ব্রতদীপের থেকে ছোট, তবে বেশি ছোট না, ওই 4 মাসের। এরপর বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর ব্রতদীপ বলে উঠল, আমার খিদে পেয়েছে, আমি এখন কি খাবো? এই দাদা, ওর তো খিদে পেয়েছে, ওকে কি খেতে দি বলতো? মাকে বললে তো মা আবার চিৎকার করবে। দূর, বাবা যে কোথায় গেল। বোনের কথা শুনে নীল ভারী চিন্তায় পড়ে গেল। সত্যি তো, তাদের খিদে পেটে থাকা অভ্যেস আছে, কিন্তু ব্রতদীপের নেই। তাহলে ওকে কি খেতে দেওয়া যায়? এইসব কথা ভাবতে ভাবতেই নীল বলল, আইডিয়া! আইডিয়া? কিসের আইডিয়া? আরে বলছি, দাঁড়া দাঁড়া। আচ্ছা ব্রতদীপ, তুমি কি কখনো গাছ থেকে পেয়ারা পেড়ে খেয়েছো? নীলের কথা শুনে ব্রতদীপ বেশ অবাক হয়, কারণ সে কোনোদিনও পেয়ারা গাছ দেখেইনি। ব্রতদীপ শহরের মানুষ, সেখানে গ্রামের মতো এত গাছ কোথায়? সেখানে তো শুধু বড় বড় বাড়ি। ব্রতদীপ মাথা নাড়িয়ে না জানায়। তখন নীল ব্রতদীপকে নিয়ে তাদের পেয়ারা গাছের নিচে যায়। গাছের নিচে গিয়ে নীল বলল, তুমি নিশ্চয়ই গাছে উঠতে জানো না। আমি জানি, তাই তুমি এখানে একটু দাঁড়াও, আমি পেয়ারা পেড়ে দিচ্ছি, খেয়ে দেখবে কত মিষ্টি।
এই বলে নীল পেয়ারা গাছ থেকে বেশ কতগুলো পেয়ারা পেড়ে ব্রতদীপের হাতে দেয়। নাও নাও, খেয়ে দেখো কত মিষ্টি। ব্রতদীপ পেয়ারা খেয়ে দেখলো সত্যি পেয়ারাগুলো খুব মিষ্টি। খিদে পাওয়ার জন্য ব্রতদীপ 2টো পেয়ারা খেয়ে নেয়, আর তাতে কিছুটা হলেও ব্রতদীপের পেট ভরে। কিন্তু কিছুক্ষণ পর ব্রতদীপের আবার খিদে পেয়ে যায়। তখন সে আর কাউকে কিছু না বলে সোজা জেঠিমার কাছে চলে যায়। জেঠিমা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? হ্যাঁ, এখন তো খিদে পাবেই, বাবা মাকে খেলি, এবার আমাদের খেতে চলে এসেছিস। যা যা, দূর হ, দূর হ, আমার চোখের সামনে থেকে দূর হ। তুই মরলি না কেন রে? তুইও মরে গেলে 16 কলা পূর্ণ হয়ে যেত। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে সব কে জানে। মর মর, তুই মরে যা। বিশাখা দেবীর এমন কথা শুনে ব্রতদীপের 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। জেঠিমার সব কথা ওই ছোট্ট ব্রতদীপ বুঝতে না পারলেও তাকে যে মরে যেতে বলছে সে কথা ব্রতদীপ ঠিকই বুঝেছে। আমি কি করেছি গো জেঠিমা? তুমি আমাকে মরতে বলছো কেন? কি সব আজে বাজে কথা বলছিস ব্রত? একদম এমন কথা বলবি না। কে তোকে বলেছে এইসব কথা? ব্রতদীপ তার জেঠুর কথা শুনে জেঠিমার দিকে হাত বাড়িয়ে দেখিয়ে দিল, আর ব্রতদীপের হাত দেখে বুঝতে পারল ব্রতদীপকে আজে বাজে কথা বিশাখা বলেছে। সে কথা বুঝতে পেরে দুর্জয় বাবু নীল আর শিখাকে ডাক দিল। বাবার ডাক শুনে তারা দুজনে বাড়ির ভেতর থেকে আসে। তখন দুর্জয় বাবু বলল, নীল আর শিখা, তোরা ব্রতকে নিয়ে বাইরে যা, আমি তোদের খাবারের ব্যবস্থা করছি। বাবার কথা শুনে নীল ব্রতদীপকে নিয়ে বাইরে যায়, আর সঙ্গে শিখাও। ওরা 3 জনে বাইরে যেতেই দুর্জয় বাবু বিশাখা দেবীকে জিজ্ঞাসা করল, তুমি ব্রতদীপকে মরে যাওয়ার কথা বলছিলে, তুমি পারলে ওইটুকু একটা বাচ্চাকে এমন একটা কটু কথা বলতে? তোমার বিবেকে একটু বাঁধলো না? আরে তুমি তো মা, একজন মা হয়ে একজন বাচ্চাকে মরার কথা কিভাবে বলতে পারো? মানছি ব্রতদীপ তোমার নিজের সন্তান নয়, কিন্তু সে তো তোমার ছেলে মেয়েদের বয়সী। ওইটুকু একটা বাচ্চাকে তুমি এমন কথা বলতে পারবে? ওই ছেলেটা এখন এটাই বোঝে না যে ওর মা বাবা বেঁচে নেই, কেউ তো তার সবকিছু হারিয়েছে। আচ্ছা, যদি আমাদের ছেলে মেয়েদের এমন কেউ কথা বলতো তাহলে তোমার কেমন লাগতো? হ্যাঁ, ব্রতদীপ আজ যে অবস্থায় আছে ঠিক এমন একটা অবস্থা যদি আমাদের হয়ে যেত তাহলে ভেবে দেখেছো নীল আর শিখার কি অবস্থা হতো? ভগবানের কাছে প্রার্থনা করো যে তোমার ছেলে মেয়েদের যেন এমন করুণ অবস্থা কোনোদিন না হয়। আমি এটা তোমাকে শেষবারের মতো বলছি, এরপর যদি আমি এই রকম কথা ব্রতদীপকে বলতে শুনেছি তাহলে তুমি ভেবে নিও যে সেটা তুমি তোমার ছেলে মেয়েকে বলছো। আশা করবো আর কোনোদিন ব্রতদীপকে এমন কথা তুমি বলবে না। দুর্জয়বাবু কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে গেল। বিশাখা দেবী চোখে জল নিয়ে হাঁ করে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। তবে ব্রতদীপের উপর তার অনেকটা রাগ জমা হলো। এরপর থেকে বিশাখা দেবী আর ব্রতদীপের সাথে কথা বলতো না। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন সকালবেলায় একজন উকিল দুর্জয় বাবুর বাড়িতে আসে, আর এসেই জিজ্ঞাসা করে, ব্রতদীপ কোথায়? ব্রতদীপের নাম শুনে বিশাখা দেবীর মুখটা কেমন যেন একটু ভারী ভারী হয়ে গেল। দুর্জয়বাবু জিজ্ঞাসা করল, আপনি ব্রতকে কেন খুঁজছেন? ভিতরে গিয়ে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, ভেতরে আস। দুর্জয়বাবু তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসতে বললেন। হ্যাঁ বলুন, কি বলবেন? নমস্কার, আমি হলাম স্নেহাশিস বাবুর উকিল প্রাণতোষ মিত্র। উনি মারা যাওয়ার পর এখন ওনার সমস্ত সম্পত্তির মালিক ব্রতদীপ, আর সেই ব্যাপারেই আমি কথা বলতে আপনার কাছে এসেছি। সম্পত্তির কথা শুনে বিশাখা দেবীর চোখ যেন খুশিতে চকচক করে উঠল। সম্পত্তি? এই কিসের সম্পত্তি? আর কত টাকার মালিক ব্রতদীপ? তা স্থাবর অস্থাবর, অফিস, বাড়ি, ব্যাংকের টাকা, জমি জমা সব কিছু মিলিয়ে 20-22 কোটি টাকার সম্পত্তির মালিক ব্রতদীপ। বাবা রে, 20-22 কোটি টাকার সম্পত্তি? হ্যাঁ, তা তো হবেই। স্নেহাশিস বাবু কলকাতা শহরের একজন নামি দামি শিল্পপতি, তাই শহরের বেশ কিছু জায়গায় তার অনেকগুলো কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে। সেই সব
সাথে বাড়ি গাড়ি ব্যাংকে টাকা পয়সা জমি জমা সব মিলে 20-22 কোটি টাকা হতে পারে, তবে এর থেকে বেশিও হতে পারে। আমি একটা আন্দাজে দাম বললাম। তাই নাকি? তো তার জন্য কি করতে হবে? সে আপনাকে কিছুই করতে হবে না, যা কিছু করবে সেটা ব্রতদীপ নিজেই করবে। আপনি শুধু ওকে একবার ডেকে দিন, আমার কিছু কাগজপত্রে ব্রতদীপের সাইন লাগবে। প্রাণতোষ বাবুর কথা শুনে বিশাখা দেবী নিজে ঘর থেকে বেরিয়ে ব্রতদীপকে নিয়ে এলো। এইসব দেখে দুর্জয়বাবু ভারী অবাক হলো। মনে মনে ভাবল, টাকা মানুষকে কতটা পরিবর্তন করে দেয়। যে ছেলেটার কথা শুনলে বিশাখার মাথা গরম হয়ে যায়, যাকে দু চোখে দেখতে পারে না, সেই ছেলের এত টাকা সম্পত্তির কথা শুনে আদর করে ডাকতে গেল। ছি, মানুষ যে গিরগিটির থেকেও ভয়ঙ্কর সেটা বিশাখাকে দেখলেই বোঝা যায়। কিছুক্ষণের মধ্যেই বিশাখা ব্রতদীপকে খুব যত্ন করে ডেকে আনলো উকিলবাবুর কাছে। প্রাণতোষ বাবুকে দেখে ব্রতদীপ ছুটে চলে যায় ওনার কাছে। আঙ্কেল, আমি বাড়ি যাব। কবে যাব বাড়ি? আমার তো স্কুল আছে আঙ্কেল। বাবা মা কেন আসছে না? বলো না। ও আঙ্কেল, বলো না, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো। ও আঙ্কেল, আঙ্কেল। হ্যাঁ, এবার তো তোমাকে বাড়ি যেতেই হবে, পড়াশুনো করতে হবে, অনেক বড় হতে হবে। কি ব্রতদীপ, তুমি পড়াশুনো করে বড় মানুষ হবে তো? হ্যাঁ, হব তো। আমাকে বাড়ি নিয়ে চলো। বাড়ি নিয়ে যাওয়ার জন্যই তো আমি এখানে এসেছি। সত্যি? হ্যাঁ সত্যি। যাও, তুমি তৈরি হয়ে নাও, আর তার সাথে তোমার দাদা আর বোনকেও তৈরি হতে বলে দাও। ওরাও যাবে আমার সাথে? হ্যাঁ যাবে তো, কারণ তুমি চলে গেলে ওরা তো দুঃখ পাবে। তাই তোমার সাথে তোমার জেঠু জেঠিমা দাদা বোন সবাই তোমাদের বাড়িতে যাবে। যাও যাও, তৈরি হয়ে নাও। ব্রতদীপ বাড়ি যাওয়ার কথা শুনে খুব খুশি হয়, এক দৌড়ে ভেতরে চলে যায়। ব্রতদীপ চলে যাওয়ার পরেই দুর্জয়বাবু জিজ্ঞাসা করলেন, এসব কি কথা বলছেন প্রাণতোষ বাবু? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। ব্রতদীপের কেউ নেই আপনারা ছাড়া, তাই ওর দেখাশোনা করার জন্যই আপনাদের যেতে হবে এখান থেকে। আর একটা কথা, যেটার ব্যাপারে আপনাদের বলা দরকার, ব্রতদীপ এখন ছোট, তাই ওর নামে সমস্ত সম্পত্তি হলেও পুরোপুরি না। মানে আমি বলতে চাইছি, ব্রতদীপের বয়স যতদিন না 21 বছর হচ্ছে, ততদিন ব্রতদীপ এই সম্পত্তি বিক্রি করতে পারবে না। আর এর মধ্যে কোনো কারণবশত ব্রতদীপের যদি কিছু হয়ে যায়, তাহলে সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমের নামে হয়ে যাবে। হ্যাঁ, এটা আবার কেমন শর্ত? শর্ত না, এটাই কাগজে লেখা আছে। ব্রতদীপের 21 বছর হলে তখন ব্রতদীপ এই সম্পত্তি বিক্রি করতে পারবে, যাকে ইচ্ছে তাকেই দিতে পারবে। এই কথা শুনে বিশাখা দেবী সকলের আড়ালে একটু হেসে নিল। বিশাখা দেবীর মুখের হাসি কেউ না দেখলেও দুর্জয়বাবু ঠিকই দেখেছে। তাই দেখে দুর্জয়বাবুর মনে একটা ভয় দানা বাঁধতে শুরু করেছে, কিন্তু তখন তিনি কিছুই বললেন না। এর কিছুক্ষণ পর দুর্জয়বাবু তার স্ত্রী ছেলে মেয়েকে আর সাথে ব্রতদীপকে নিয়ে শহরে চলে আসে। দুর্জয়বাবু তার পরিবারকে নিয়ে স্নেহাশিস আর সুমনা দেবীর বাড়িতেই এসে উঠলেন। সেই বাড়ি দেখে বিশাখা দেবীর চোখ কপালে উঠে গেল। হাঁ করে সারা বাড়ি দেখতে লাগলো, খুশিতে চোখ জোড়া চকচক করতে লাগলো। উকিল প্রাণতোষ বাবু সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেল। বাড়িতে ডজনখানেক কাজের লোক, তারা সবাই কাজ করে। মুখ থেকে কোনো কথা বলার আগেই সেই কাজ হয়ে যায়। এই সব দেখে বিশাখা দেবী খুব খুশি হয়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ব্রতদীপ স্কুল যাওয়া শুরু করেছে, সাথে নীল আর শিখাও ওই স্কুলেই ভর্তি হয়েছে। এতদিন তারা পাড়ার একটা ছোটখাটো স্কুলে পড়তো। ব্রতদীপের সাথে তারাও এখন শহরের সব থেকে নামি স্কুলে পড়ছে। এমনই একদিন বিশাখা দেবী বলল, ব্রতদীপ, তোকে আর স্কুলে যেতে হবে না। কেন জেঠিমা? আমি কেন স্কুলে যাব না? আমি কি করেছি গো জেঠিমা? সে তুই কি করেছিস সেটা আমার জানতে হবে না। আমি যখন বলেছি তখন আর স্কুলে যাবি না। কেন, কি হয়েছে? ব্রতদীপ স্কুলে যাবে না কেন? কেনর কোনো মানে নেই গো। আমি যখন বলেছি তখন ব্রতদীপ আর স্কুলে যাবে না, ব্যাস।
তুমি বললেই সেই কথা শোনা হবে তার কোনো মানে নেই। ব্রতদীপ স্কুলে যাবে এবং এটাই আমার শেষ কথা। দুর্জয়বাবুর কথা শুনে বিশাখা দেবী সোজা ছুটে গিয়ে খাবার টেবিল থেকে একটা ছুরি তুলে নিয়ে নিজের হাতে বসিয়ে বলতে শুরু করলো। এই শোনো, ব্রতদীপ যদি স্কুলে যায় তাহলে আমিও কিন্তু নিজেকে শেষ করে ফেলবো, শুনে রাখো এটা। হঠাৎ বিশাখা দেবী যে এমন একটা কাজ করতে পারে তার কোনো ধারণা ছিল না দুর্জয়বাবুর কাছে। কিন্তু যখন বুঝতে পারল তখন দুর্জয়বাবু বলল, বন্ধ করো তোমার এইসব নাটক। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি, আর এটাও বুঝতে পারছি যে তুমি ব্রতদীপকে স্কুলে যেতে বারণ করছো কেন। সব জেনে শুনে আমি তোমার উদ্দেশ্য জীবনেই সফল হতে দেব না। ব্রতদীপ স্কুলে যাবে মানে সে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এটাই সিদ্ধান্ত তাহলে আমারও তো আর বেঁচে থাকার কোনো দরকার নেই, তাই না? বিশাখা দেবী তখন আরো ভালো করে নিজের হাতের শিরার ওপর ছুরিটা চেপে ধরল। কিছুটা রক্ত গড়িয়ে পড়ল। এমন দেখে ব্রতদীপ ছুটে এসে কাঁদতে কাঁদতেই বলল, না জেঠিমা, তুমি এমনটা করো না জেঠিমা, তুমি ছুরিটা ফেলে দাও, রক্ত বেরোচ্ছে তোমার হাত থেকে। তুমি তুমি যেমনটা বলবে আমি তেমনটা করব। আমি স্কুলে যাব না, আমি তোমায় কথা দিচ্ছি জেঠিমা, আমি যাব না স্কুলে। সত্যি বলছিস তুই? হ্যাঁ, আমি আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, যতদিন না তুমি স্কুলে যেতে বলবে ততদিন আমি আর স্কুলে যাব না, আর যাব না। ব্রতদীপ কথাগুলো বলেই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। ব্রতদীপ চলে যাওয়ার পর দুর্জয়বাবু বলল, ছেলেটাকে তুমি এইভাবে কষ্ট না দিলেও পারতে। বাবা মা মরা ছেলেটা কোনোদিনই যে মায়ের ভালোবাসা পাবে না সেটা আমি ভালো মতো জানি। তবে মনে রেখো, যার জন্য তোমার এত সুখ আহ্লাদ তাকেই তুমি সব কিছু থেকে বঞ্চিত করছো। এটা তুমি ভালো করছো না। উপরে ভগবান আছে, তার জন্য তো একটু ভয় রাখো। মনে রেখো, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। দুর্জয়বাবু কথাগুলো বলেই চলে গেল। কিন্তু তাতে বিশাখা দেবীর কোনো হেলদোল নেই। তার মুখে এক বিশ্বজয়ের হাসি। এইভাবেই বেশ কিছুদিন যেতে শুরু করল। দিন 10 পেরিয়ে যাওয়ার পর উকিল প্রাণতোষ বাবু ব্রতদীপের সাথে দেখা করতে আসে। আর এসেই ব্রতদীপকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ব্রতদীপ, তোমার কি শরীর খারাপ? ব্রতদীপ তখন ঘাড় নাড়িয়ে না জানায়। তাহলে তুমি স্কুলে যাওনি কেন? উকিলবাবুর কথা শুনে ব্রতদীপ বিশাখা দেবীর দিকে তাকালো। তাতেই প্রাণতোষ বাবু যা বোঝার বুঝে নিল। তখন প্রাণতোষ বাবু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি কথা বলে নিচ্ছি। আমি জানতেও চাই না ব্রতদীপ এতদিন স্কুল কেন যায়নি, তবে কাল থেকে যেন আমি খবর পাই যে ব্রতদীপ স্কুল যাচ্ছে। এই কথার অন্যথা হলে হয়তো ব্রতদীপকে আমাকে বাইরে পাঠিয়ে দিতে হবে। আর যেহেতু ব্রতদীপ বাইরে থাকবে তাই আপনাদের আর এখানে থাকতে হবে না, আপনারা আপনাদের বাড়ি চলে যেতে পারেন। আপনাদের ছেলে মেয়েকে যেহেতু এখানেই স্কুলে ভর্তি করা হয়েছে তাই এই বছরটা এখানেই পড়াশুনো করে আপনাদের ওখানে পাঠিয়ে দেব। ততদিন হোস্টেলে থেকে পড়াশুনো করবে। ঠিক আছে, আজ তবে আমি আসি, ব্রতদীপের বিদেশ যাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রাণতোষ বাবু কথাগুলো বলেই চলে যাচ্ছিল। এমন সময় বিশাখা দেবী হঠাৎ করেই বলল, না না, কাল থেকেই ব্রতদীপ স্কুলে যাবে। আর আমরা থাকতে ও একা একা বাইরেই বা কেন থাকবে বলুন? আমি তো আছি। এবার থেকে আমি ওকে স্কুলে দিয়ে আসবো। না না না, তার কোনো দরকার নেই। কাল থেকে ব্রতদীপ স্কুল যাওয়া শুরু হলে তো খুবই ভালো, না হলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। না 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 না, আপনাকে আর কোনো ব্যবস্থা করতে হবে না। আমি নিজেই দেখব, আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব যেন ব্রতদীপ রোজ স্কুলে যায়। ঠিক আছে? অনেক ধন্যবাদ আপনাকে। আজ তাহলে আমি আসি। কিছু খেয়ে যাবেন না? না, আজ আমার হাতে বেশি সময় নেই। পরের বার যখন আসবো তখন না হয় খাওয়া দাওয়া করা যাবে। আজ চলি। এই বলে প্রাণতোষ বাবু সেখান থেকে চলে গেল। তবে যাওয়ার আগে দুর্জয়বাবুর দিকে তাকিয়ে একটু হেসে গেল। আর তাতে বোঝাই গেল দুর্জয়বাবু নিজে ফোন করে প্রাণতোষ বাবুকে সবটা জানিয়েছিলেন। এরপর থেকে ব্রতদীপ স্কুল যাওয়া শুরু করে। তবে বিশাখা দেবী বারে বারে ব্রতদীপকে ভয় দেখিয়ে রাখত।
যখন যেখানে যে কাগজে সাইন করতে বলতো ব্রতদীপ সেই কাগজেই সাইন করে দিত। এইভাবেই দিন যেতে লাগলো। ব্রতদীপ আস্তে আস্তে বড় হতে থাকলো। প্রতি বছর ব্রতদীপ পরীক্ষায় ভালো রেজাল্ট করত, কিন্তু নীল পড়াশোনায় ভালো ছিল না, তাই কোনো রকমে টেনে টুনে পাস করত। তবে শিখা ব্রতদীপের কাছেই পড়াশোনা করত, তাই শিখার রেজাল্ট মোটামুটি ভালোই হতো। প্রতি বছর ব্রতদীপ ভালো রেজাল্ট করলে উকিল বাবু এবং আরো অনেক বড় বড় লোকেদের ডেকে পার্টির আয়োজন করা হতো। এইসব দেখে নীলের মন খুব খারাপ করত, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে বিশাখা দেবী একটু একটু করে ব্রতদীপের উপর নীলের মনে রাগ আর ঘৃণা তৈরি করেছে। যে নীল ব্রতদীপকে আগলে রাখত, সেই নীলই এখন ব্রতদীপকে দেখতে পারে না, সব সময় আজে বাজে কথা বলে। ব্রতদীপ এইসব কথা শুনে কিছুই বুঝতে পারে না। তবে নীলের মনে ব্রতদীপের জন্য এত রাগ ঘৃণা দেখে মনে মনে খুব খুশি হয় বিশাখা দেবী। ব্রতদীপ ভালো কিছু করলেও বিশাখা দেবী নীলকে বোঝাতো যে ব্রতদীপ এইসব তাকে দয়া করে করেছে, আর সেই সব শুনে মনে মনে নীল ব্রতদীপকে ঘৃণা করে। নীল এখন সবসময় ভাবে কি করে ব্রতদীপের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া যায়। এই উদ্দেশ্য নিয়েই নীল বড় হতে থাকে। এইরকম করে মাধ্যমিক পরীক্ষাতেও ব্রতদীপ রাজ্যের মধ্যে প্রথম হয়। সেবারেও একটা বড় পার্টির ব্যবস্থা হয়। সেই সব দেখে নীল মনে মনে খুব রেগে যায়। তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ব্রতদীপ ভালো রেজাল্ট করে, একটা বড় কলেজে ভর্তি হয়। সেখানে ব্রতদীপের সাথে দেখা হয় সৃজলার সাথে। সৃজলা ওই কলেজেই পড়ে, ব্রতদীপের সাথে একই ডিপার্টমেন্টে, একই সাবজেক্ট। আস্তে আস্তে ব্রতদীপ আর সৃজলা খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন সৃজলা বলল, আচ্ছা ব্রতদীপ, তোমাদের তো অনেক টাকা, অনেক সম্পত্তি, তা সেই সব কে দেখাশোনা করে? সব তো উকিল আঙ্কেল দেখাশোনা করে, তবে আমার 21 বছরের জন্মদিনের দিন আমার নামেই সব সম্পত্তি হয়ে যাবে। আসলে আমি তখন অনেক ছোট, যখন আমার বাবা মা মারা যায়। তারপর থেকে আমি জেঠু জেঠিমার কাছেই মানুষ, তারাই আমাকে আগলে রেখেছে। তবে আমি ভেবেছি যে এতগুলো বছর যখন সবকিছু উকিল আঙ্কেল দেখে রেখেছে, এরপরেও উনি দেখে রাখলে আমার মনে হয় ভালো হবে। না, তা কেন করবে? সৃজলার এমন কথা শুনে ব্রতদীপ বেশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। সৃজলা নিজেকে স্বাভাবিক করে বলল, আরে না না, আমি আসলে বলতে চাইছি যে দেখো, এতগুলো বছর তোমার উকিল আঙ্কেল সব কিছু তো দেখে রেখেছে, আর এখন তো ওনারও বয়স হয়েছে। দেখো, এত কিছু কি আর উনি সামলাতে পারবেন? এবার তো ওনারও বিশ্রামের দরকার নাকি? যদিও সেটা কিন্তু আমার মনে হয়। ওকে, তবে তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, দেখবে আমার কথাটাই তোমার ঠিক মনে হবে। তুমি ঠিক কথা বলেছো সৃজলা, আমি এটাই করব। তুমি আমাকে এই কথাটা বলে খুব বড় উপকার করেছো। আচ্ছা, আজ আমি আসি, বাড়ি ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি যাও। আচ্ছা, তুমিও বাড়ি যাও, সাবধানে যেও, ভালো থেকো। আর হ্যাঁ, তোমাকে যে একটা কথা বলতে এসেছিলাম সেটা তো বলাই হয়নি। কি কথা? আজ থেকে 4 দিন পর আমার জন্মদিন। সেদিন আমার বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করা হয়েছে, তোমাকে আমি নিমন্ত্রণ করলাম, তুমি কিন্তু এসো। তুমি নিমন্ত্রণ করবে আর আমি আসবো না? এটা কি কখনো হতে পারে নাকি? আমি নিশ্চয়ই আসবো। তুমি দেখবে সন্ধ্যাবেলায় আমি তোমার বাড়িতে হাজির হয়ে গেছি। ঠিক আছে, যাও, এবার বাড়ি যাও। সৃজলার কথা শুনে ব্রতদীপ হাসি মুখে বাড়ি ফিরে গেল, আর ওদিকে সৃজলাও মুখে হাসি ফুটিয়ে চলে যায়। 4 দিন পর সন্ধেবেলায় সৃজলা খুব সুন্দরভাবে সেজে ব্রতদীপের বাড়িতে হাজির হয়। ব্রতদীপ সৃজলাকে দেখে মুগ্ধ হয়ে যায়, চোখ ফেরাতে পারে না। ব্রতদীপ মনে মনে সৃজলাকে পছন্দ করত, কিন্তু সেটা কোনোদিনও বলতে পারেনি। তাই আজ অনেক কষ্টে নিজের মনকে বুঝিয়েছে যে যেমন করেই হোক আজ নিজের মনের কথা বলবে। যেমন ভাবা তেমন কাজ। বাড়িতে অনেক বড় বড় লোকজন এসেছে, সবাই খুব আনন্দ করছে। কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে। নির্দিষ্ট সময় কেক কাটা হলে
ব্রতদীপ আগে সৃজলাকে কেক খাইয়ে দেয়, তারপর বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই সৃজলা। যদিও আমি এই কথাটা তোমাকে অনেকদিন ধরেই বলতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি বলতে পারিনি। আজ অনেক কষ্টে মনকে বুঝিয়ে রাজি করিয়ে তোমাকে বলার জন্য সাহস জুগিয়েছি। যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি কথাটা বলতে পারি কি? সৃজলা বেশ আগ্রহ নিয়ে ব্রতদীপের দিকে তাকিয়ে থাকে। সামনে এগিয়ে এসে ব্রতদীপ বলে, সৃজলা, আমি তোমাকে অনেকদিন ধরেই পছন্দ করি। শুধু পছন্দ করি বলবো না, তোমাকে আমি ভালোবাসি। কথাটা বলেই ব্রতদীপ সৃজলার দিকে তাকিয়ে থাকে। সৃজলা তখন কি বলবে সেটা বুঝতেই পারছে না। সৃজলার খুব অস্বস্তিও হচ্ছে, সবাই তার দিকে তাকিয়ে আছে। আর সেটা বুঝতে পেরে ব্রতদীপ বলল, আচ্ছা ঠিক আছে সৃজলা, তোমাকে এখনই কোনো উত্তর দিতে হবে না। তুমি সময় নাও, সব কিছু ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে পরে উত্তর দিও, তাহলেও হবে। চলো আমরা ওদিকে যাই। এই বলে ব্রতদীপ সৃজলার হাত ধরে ওখান থেকে নিয়ে চলে গেল। সৃজলা বলল, দেখো, আমার কিন্তু কোনো সময়ের দরকার নেই। আমি এখনই তোমাকে কিন্তু কথাটা বলতে পারবো। সৃজলার কথা শুনে ব্রতদীপ বেশ আগ্রহ নিয়ে সৃজলার দিকে তাকিয়ে থাকে। তখন সৃজলা বলে, ব্রতদীপ, আমিও কিন্তু তোমাকে ভালোবাসি। যদি এই কথাটা আমিও তোমাকে বলতে পারিনি, কারণ আমার না ভয় হয়েছিল যে যদি তুমি আমাকে ভুল বোঝো আর তাতে যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাই তোমাকে কোনোদিনও বলতে পারিনি। তবে আজ আমি সকলের সামনে বলছি যে আমি তোমাকে ভালোবাসি। সৃজলার কথা শুনে ব্রতদীপ চারপাশের লোকজনকে ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে থাকে। তারপর প্রাণতোষ বাবু সবাইকে ডেকে আইনিভাবে সমস্ত সম্পত্তি ব্রতদীপের নামে করে দেয়। আর এটাও বলে যে আজ থেকে ব্রতদীপ এই সমস্ত সম্পত্তির একচ্ছত্র অধিপতি। সবাই খুব খুশি হয়, তবে বিশাখা দেবীর মুখে কোনো আনন্দ নেই। সেটা তাকে দেখলেই বোঝা যায়। অপরদিকে নীলের মুখে এক শয়তানি হাসি লক্ষ্য করা যায়। শিখা আর দুর্জয় বাবু ভারী খুশি হন। এইভাবেই দিন যেতে লাগলো। এমনই একদিন সৃজলা ব্রতদীপের কাছে এসে একটা কাগজে সাইন করতে বলে। যদিও ব্যাপারটাতে ব্রতদীপ একটু আশ্চর্য হয়েছিল, কিন্তু সৃজলাকে বিশ্বাস করার জন্য ব্রতদীপ কোনো কথা না বলে সেই কাগজ না পড়েই সাইন করে দেয়। আর যেটা ছিল ব্রতদীপের জীবনে সবথেকে বড় ভুল। এরই 2 দিন পর সকালবেলায় সৃজলা ব্রতদীপের বাড়িতে এসে হাজির হয়। এত সকালে সৃজলাকে দেখে ব্রতদীপ অবাক হয় আর জিজ্ঞাসা করে, সৃজলা, তুমি এত সকালে আমার বাড়িতে এসেছো, কিছু কি হয়েছে? হয়েছে তো নিশ্চয়ই, কিন্তু সেটা আমার সাথে না, তোমার সাথে। কি হয়েছে আমার তো কিছু হয়নি। হ্যাঁ, এখনো হয়নি, তবে এরপর হবে। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি পরিষ্কার করে বলবে কি হয়েছে? হ্যাঁ বলছি, একজনকে আসতে দাও। কে আসবে? তোমার কথার কোনো মাথা মুন্ড আমি বুঝে উঠতে পারছি না। সোজা করে বলো তো কি বলতে চাইছো। বললাম তো, আমি সব বলবো, শুধু একজনকে আসতে দাও। সৃজলার কথা শুনে সবাই দরজার দিকে তাকিয়ে রইল। এমন সময় নীল বলল, আরে সবাই বাইরের দিকে তাকিয়ে কি দেখছো? বাইরে থেকে কেউ আসার নেই, যে আসার সে ঘরেই আছে। নীলের কথা শুনে সবাই নীলের দিকে তাকালো, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। তখন ব্রতদীপ বলল, কি সব হচ্ছে আমাকে কেউ একটু বলবে? হ্যাঁ ভাই, তোকে তো বলবোই। তোকে না বললে হয় বল? তোকে তো জানাতেই হবে। সৃজলা, তোমার হাতে যে দলিলটা আছে ওটা ব্রতর হাতে দাও তো। দলিল? কিসের দলিল? উফ, তোরা তো তারা কিসের রে ভাই? দেখলেই তুই বুঝতে পারবি। দলিলটা দাও ওকে। নীলের কথা মতো সৃজলা তার হাতে থাকা ফাইলটা ব্রতদীপের হাতে ধরিয়ে দেয়। তখন ব্রতদীপ সেই দলিলটা দেখে খুব অবাক হয়, বলে, এসব কি হচ্ছে? সে কি রে ভাই, তুই বুঝতে পারছিস না? আরে তুই লেখাপড়ায় এত ভালো, তোর তো বোঝাটা দরকার। এখানে কি হচ্ছে সেটা আমাকে কেউ একটু বলবে? আর ব্রতদীপ, এটা কিসের কাগজ? ব্রতদীপ কিছুই বলতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তখন নীল বলল, আসলে বাবা,
ব্রতদ্বীপের পায়ের তলার মাটি সরে গেছে। কি সব বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই ব্রত, কি হয়েছে বলতো? বাবা, তুমি আমার কথায় বিশ্বাস করছো না কেন? আমি সত্যি কথাই বলছি। দেখো, বিশ্বাস না হয় তোমার আদরের ব্রতকে একবার জিজ্ঞেস করে দেখো। ব্রতদীপ একেবারেই চুপ হয়ে যায়। দুর্জয়বাবু ব্রতদীপের কাছে এগিয়ে গেল। পরম যত্নে ব্রতদীপের মাথায় হাত রাখলে ব্রতদীপ চোখে জল নিয়ে দুর্জয়বাবুর দিকে তাকালো। দুর্জয়বাবু বলল, কি হয়েছে ব্রত? তোর চোখে জল কেন? কি হয়েছে আমাকে বল। দুর্জয়বাবুর কথা শুনে শিখা ব্রতদীপের কাছে এগিয়ে আসে। কি হয়েছে দাদা ভাই? তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল। ব্রতদীপ তখন কিছু বলতে পারছে না। তাই দেখে নীল বলল, ছাড় তো, আর ব্রতদ্বীপকে নিয়ে কিছু বলতে হবে না। আমি বলছি সবটা শোন। আসলে ব্রতদ্বীপ তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, আমার নামে। ওই দেখ দেখ, ওর হাতেই সমস্ত কাগজ আছে, দেখ। এসব কি বলছিস নীল? বাবা, পরীক্ষার খাতায় যদি আমি কম নাম্বার পেতাম তাহলে মিথ্যেটা বলতাম, কিন্তু এটা নিয়ে মিথ্যে বলবো কেন আমি? কিন্তু আজ আমি যেটা বলছি সেটা একেবারেই 100% সত্যি। আজ থেকে এই সমস্ত সম্পত্তির একচ্ছত্র অধিপতি আমি। ব্রতদ্বীপ এখন ভিখারি। ওই দেখি কাগজগুলো। বাবা বাবা, ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি ওই সমস্ত বুঝতে পারবে না। আমি বলছি তো, বিশ্বাস হচ্ছে না? না, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। এই ব্রত, তুই বল তো, নীল কি সত্যি কথা বলছে? হ্যাঁ, সত্যি কথা বলছে নীল? হ্যাঁ জেঠু, দাদা ভাই ঠিক কথাই বলছে। আমার সমস্ত সম্পত্তি এখন নীলদার নামে হয়ে গেছে। কিন্তু তুই এমন কাজ করলি কেন? আমি জানি না জেঠু, আমি কিচ্ছু জানি না। আমি কোনোদিন এমন কোনো কাগজে সই করিনি। তাহলে এমনটা হলো কিভাবে? বুদ্ধি দিয়ে, বুদ্ধি। মাথায় বুদ্ধি থাকলে অন্য কিচ্ছু লাগে না, সব হয়। কি বলতে চাইছিস? সৃজলা, তুমি বলো তো এবার তুমি কি করেছো? ব্রতদ্বীপ, তোমার কি মনে আছে কদিন আগে তুমি একটা কাগজে সাইন করেছিলে? ব্রতদীপের তখন মনে পড়ল কিছুদিন আগে ব্রতদীপ একটা কাগজে সাইন করেছিল, যেটা সৃজলা এনেছিল। কিন্তু ব্রতদীপ কোনোদিনও ভাবতেই পারেনি সৃজলা তার সাথে এইভাবে বেইমানি করতে পারে, তাকে ধোঁকা দিতে পারে। সেই সব কথা মনে করে ব্রতদীপ বলল, তাহলে তুমি এসব করেছো? কেন করেছো? আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমিও তো আমাকে ভালোবাসো। তাহলে তুমি আমার সঙ্গে এত বড় একটা অন্যায় কেন করলে? নীলদা কি তোমাকে জোর করেছে? বলো আমাকে। আমাকে কেউ কোনো জোর করেনি, আর জোরই বা কেন করতে যাবে? তাহলে তো কোনো মানেই নেই। আমি তোমাকে পথে বসিয়েছি, কারণ এটা নীলদা চেয়েছিল, তাই আমি করেছি। আর এর থেকে বেশি আমি কিছু জানি না। তুমি এমনটা কেন করলে নীলদা? তোমার সঙ্গে আমার কিসের শত্রুতা? বলো আমাকে। শত্রুতা? হ্যাঁ, শত্রুতা? তোর জন্য আমি সারা জীবন বাবার কাছ থেকে ভালোবাসা পাইনি। আমি পড়াশোনায় ভালো ছিলাম না, কারণ আমার পড়াশোনা করতে মোটেই ভালো লাগতো না। কিন্তু তার জন্য বাবা আমাকে কত অপমান করেছে, হ্যাঁ, কত মান মেরেছে। আর সব সময় তোকে বেশি ভালোবেসে গেছে। তোর জন্যই সব কিছু করেছে। কই, আমার জন্য তো কিছু করেনি। হ্যাঁ, সবাই তোকে ভালোবাসবে না, তোকে আদর করেছে। আমি আমার নিজের বাবার থেকে দূরে সরে গেছি শুধুমাত্র তোর জন্য। সেই জন্য আমি এমনটা করেছি, আর বেশ করেছি। আমাকে সৃজলা সাহায্য করেছিল। সৃজলা ছিল আমার কাছে একটা অস্ত্র, আর আমি সেই অস্ত্রকে কাজে লাগিয়ে এই কাগজটা তোর কাছ থেকে সই করিয়েছিলাম। যা 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 যা, এবার তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি দেখতে চাই না তোর মুখ, আমি দেখতে চাই না। আমি চাই তোকে বরবাদ হতে দেখতে। আমার এতদিনের রাগ এবার কিছুটা হলেও শান্ত হবে। যা, বাড়ি থেকে বেরিয়ে যা। এই বাড়ি এখন আমার। আমি চাই না তুই এই বাড়িতে আর এক মুহূর্ত থাকিস। যা, বেরিয়ে যা। এসব কি কথা বলছিস? ও কোথায় যাবে? সে এখন যেখানে খুশি যাক গিয়ে, তাতে আমার কি? মোট কথা, আমি চাই না যে ও আমার বাড়িতে থাকুক, ব্যাস। তুই ভুলে যাস না যে এই বাড়িটা ব্রতদ্বীপের। সম্পত্তি তোর নামে হলেও আমরা কেউ ভুলে যাইনি যে এই বাড়িটা ব্রতদ্বীপের বাবা মায়ের।
তুই ওদের উপকারের কথা কি করে ভুলে যেতে পারলি? হ্যাঁ, ব্রত কোথাও যাবে না, এটাই আমার শেষ কথা। কিন্তু ব্রতকে তো এখান থেকে যেতেই হবে। ও যদি এই বাড়ি থেকে না যায় তাহলে আমি নিজের হাতে ওকে শেষ করব, নয়তো নিজেকে শেষ করে দেব। থাম তুই, বন্ধ কর তোর এই নাটক। তোরা মা ছেলে যখনই সুযোগ পাস তখনই নিজের মৃত্যুর দোহাই দিয়ে সব অন্যায় কাজ করে যাস। ছোটবেলায় তোর মা নিজের প্রাণের ভয় দেখিয়ে স্কুল ছাড়িয়েছিল। ভগবানের অশেষ কৃপা যে সঠিক সময় উকিল বাবু এসে পড়ায় ব্রতকে স্কুল বন্ধ করতে হয়নি। তোদের তো কৃতজ্ঞতা বলে কোনো কিছুই নেই। তোরা তো ভালো করে খেতে পেতিস না, সেখান থেকে এই ব্রতদ্বীপের জন্য তোরা এখানে এসেছিস। ভালো ঘর পেয়েছিস, খাবার জন্য খাবার পেয়েছিস, পড়াশোনা করার জন্য বড় স্কুল পেয়েছিস। আর কি চাই তোদের? হ্যাঁ, আসলে কি বলতো, ভালো জিনিস পেতে পেতে তোদের মনে লোভের সৃষ্টি হয়েছে, আর সেই লোভের থেকেই এই পাপ। পাপ কাজের জন্য মৃত্যু অবধারিত। তখন আর তোদের কেউ বাঁচাতে পারবে না রে। এই আমি বলে দিলাম, ব্রত কোথাও যাবে না, ব্যাস। দুর্জয় বাবুর কথা শুনে নীল রেগে যায় আর সঙ্গে সঙ্গে টেবিলে পড়ে থাকা ছুরিটা নিজের গলায় চেপে ধরে বলল, তোমরা কিন্তু ইয়ার কি ভেবো না। এই এই- এই এই ছুরিটা দেখছো? এই ছুরিটা কিন্তু আমি সত্যি সত্যি নিজের গলায় চালিয়ে দেব। আমি কিন্তু মিথ্যে হুমকি দিচ্ছি না। ঠিক আছে নীলদা, তুমি যেটা চাইছো সেটাই আমি করব। আমি চলে যাচ্ছি এখান থেকে। আমি আর কোনো দিন ফিরবো না, চলে যাচ্ছি আমি। তোমরা তোমরা ভালো থেকো। না ব্রত, যাস না বাবা, এটা যে তোর ঘর, তুই যাস না। যাওয়ার তোর তো কোনো দরকার নেই। আমি তো মরেও শান্তি পাবো না রে। আমি তোর বাবা মাকে কি জবাব দেব বলতো? বাবা আমার, বাবা যাস না বাবা, তাহলে আমাকেও তোর সঙ্গে নিয়ে চ। এই পাপের রাজত্বে আমি থাকলে আর বেশি দিন যে বাঁচবো না রে। নিয়ে চল তুই আমাকে, নিয়ে চ। না জেঠু, তুমি আমার সঙ্গে কোথায় যাবে? আমার নিজেরই থাকার কোনো ব্যবস্থা নেই। আমি তোমাকে কোথায় নিয়ে যাব? আমি ওই সব কথা জানি না। তুই যেখানে থাকবি আমিও সেখানে থাকবো। তুই যদি আমাকে না নিয়ে যাস তাহলে আজই আমি নিজেকে শেষ করে ফেলবো। আর তুই জানিস সেটা আমি করতে পারি। ওরা তো শুধু তোকে ফাঁকা হুমকি দেয়, কোনোদিন মারবে না, বরং সবাইকে মেরে ফেলবে। আমি তোর সাথেই যাব। দুর্জয় বাবুর কথা শুনে ব্রতদীপ আর কোনো কথা বলতে পারল না। দুর্জয় বাবুকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে গেলে শিখা বলল, বাবা, দা ভাই, আমিও তোমাদের সাথে যাব। আমাকেও নিয়ে চলো। এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে, আমি মরে যাব। চলো, আমরা তিনজনই এখান থেকে চলে যাব। থাকুক এরা এখানেই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। দুদিন খেতে না পেলে ঠিক আবার সুরসুর করে ফিরে আসবে তোমরা। সে খেতে পাই আর না পাই, তোমাদের দেখতে হবে না সেটা। মরে যাব, তাও তোমাদের মতো বেঈমানদের কাছে কোনোদিন আর হাত পাতবো না। এ কথা বলে শিখা তার বাবা দুর্জয় বাবুর হাতটা শক্ত করে চেপে ধরল। তারপর ব্রতদীপ একবার ভালো করে সারা বাড়ি দেখে চোখের জল নিয়েই বাড়ি থেকে বেরিয়ে এলো। রাস্তায় হাঁটতে হাঁটতেই ব্রতদীপ বলল, এমনটা তোমরা কেন করলে? এখন আমি তোমাদের নিয়ে কোথায় যাব? তুই চিন্তা করিস না, মাথার ওপর ভগবান আছে, উনি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। মনে একটু বিশ্বাস রাখ। তা ভাই, বাবা একদম ঠিক কথা বলছে। ঠিক কোনো না কোনো উপায় বার হবে, দেখিস। শিখা আর দুর্জয়বাবু ব্রতদীপের মনে আশ্বাস দিচ্ছিল। এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো ব্রতদীপের সামনে। ব্রতদীপ চোখ তুলে তাকিয়ে দেখল তার উকিল আঙ্কেল প্রাণতোষ বাবু গাড়ি থেকে নেমেই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ব্রতদীপ, এত সকালে তোমরা কোথায় যাচ্ছ? ব্রতদীপ কি বলবে বুঝতে পারছে না, তাই মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। তখন তা দেখে শিখা বলল, আসলে উকিল আঙ্কেল, দাদাকে ওরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে মানে? বাড়িটা ওর নিজের বাড়ি থেকেই তাড়িয়ে দিয়েছে? কে তাড়িয়ে দিয়েছে? আর তাড়িয়ে দিলেই তুমি বাড়ি ছেড়ে চলে আসবে ব্রতদীপ? ওটা তোমার বাড়ি, তোমার বাড়ি থেকে কেউ তোমাকে তাড়িয়ে দিতে পারে না। বাড়িটা আর আমার নেই উকিল আঙ্কেল, বাড়িটা আর আমার নেই। নেই মানে? কি যে বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর শিখা সব ঘটনা উকিল বাবুকে বলতে থাকে।
সবটা শুনে প্রাণতোষবাবু বলল, নিজের নামে করে নিলেই হলো, দেশে আইন বলে তো কিছু আছে। আর এইভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আগে আমাকে একটা ফোন করতে পারতে, তারপর আমি দেখে নিতাম। এত বড় সাহস তোমাকে তোমার নিজের বাড়ি থেকেই বেরিয়ে যেতে বলে? কই চলো তো, চলো তো আমার সাথে, আমি দেখছি ব্যাপারটা। না উকিল আঙ্কেল, না উকিল আঙ্কেল, এসব আর করতে হবে না। করতে হবে না মানেটা কি? এমনি এমনি তুমি তোমার অধিকার ছেড়ে দেবে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর ওই সম্পত্তি তোমার না, তোমার বাবার। এতদিন আমি সেগুলো সামলে রেখেছিলাম, আর আজ এক মুহূর্তেই সেগুলো অন্যের নামে হয়ে যেতে পারে না। তুমি চলো আমার সাথে, তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। না না উকিল আঙ্কেল, না, আমি আর ঝামেলা করতে চাই না। ঝামেলা করতে চাও না বলে তোমার বাবার সব সম্পত্তি অন্য কেউ ভোগ করবে? এত বড় অন্যায়টা তুমি মেনে নিচ্ছ কিভাবে? তোমার বাবার কষ্ট করে উপার্জন করার সম্পত্তির কি তোমার কাছে কোনো মূল্য নেই? আছে উকিল আঙ্কেল, তার জন্যই আমি নিজের ক্ষমতায় বাবার সব সম্পত্তি আমার নামে করব একদিন। সেটা তুমি কিভাবে করবে একটু আমাকে বলবে? মুখে বললেই তো আর হয়ে যাবে না। আমি জানি উকিল আঙ্কেল, কিন্তু আমি কি করব? ওই জন্যই তো বলছি, চলো চলো আমার সাথে। না, আমি আর ও বাড়িতে যাব না। যেদিন আবার আমি সব কিছু নিজের নামে করতে পারবো সেদিন আমার বাড়িতে ফিরে যাব, তার আগে না। এ তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল। তাহলে তুমি এখন কি করবে সেটা কিছু ভেবেছো? বোন আর জেঠুকে নিয়ে কোথায় যাবে? তুমি তুমি কি করছো সেটা নিয়ে তোমার কিছু আইডিয়া আছে? ব্রতদীপ কোনো কথা বলল না। তা দেখে উকিল আঙ্কেল বলল, আচ্ছা আচ্ছা, ওসব বাদ দাও, এখন চলো আমার বাড়ি, তারপর দেখছি কি করা যায়। ব্রতদীপও তখন আর কোনো কথা না বলে উকিল আঙ্কেলের সাথে ওনার বাড়ি চলে আসে। সেই দিনটা থেকে পরের দিনে ব্রতদীপ তার জেঠু আর বোনকে নিয়ে চলে যেতে চাইলে প্রাণতোষবাবু বলল, এখন তুমি কোথায় যাবে কিছু ভেবেছো? না, ভাবিনি, তবে যেদিকে পারবো সেদিকেই চলে যাব। তুমি কি আমার সাথে মজা করছো? তুমি এখানে একা আছো, তোমার সাথে একটা মেয়ে আছে, আর সাথে তোমার জেঠু আছে, ওনারও যথেষ্ট বয়স হয়েছে। তুমি ভেবে দেখেছো এদের কি হবে? তাদের দায়িত্ব আছে তোমার উপর। এভাবে তুমি সব কিছু অবহেলা করতে পারো না। তার থেকে আমি একটা কথা বলছি, সেটা মন দিয়ে শোনো। তুমি এখান থেকে নদিয়া চলে যাও, ওখানে আমার এক ভাই আছে, ওখানে থেকে তুমি তোমার পড়াটা করতে পারবে, আর ব্যবসাটাও। না, আমি আর কারো দয়া নিতে চাই না। মারবো টেনে কানের গোড়া এক চড়। আমি তোমার বাবার বয়সী, আর তুমি আমার কথার উপরে না করছো, আমার কথা অমান্য করছো। আমি জানি তুমি আর কারো দয়া চাও না, কিন্তু এটা দয়া না, এটা তোমার বাবারই আরেকটা ব্যবসা, যেটা এক সময় আমাকে দেখাশোনা করতে দিয়েছিল তোমার বাবা। তোমার বাবা অনেক বড় মনের মানুষ বলে ব্যবসার সম্পূর্ণ দায়িত্বটা নয়, ব্যবসাটাই আমার নামে করে দিয়েছিল। কিন্তু আমি আমার কাজের চাপের জন্য তখন নদিয়া থেকে এখানে চলে আসি, তারপর সেটা আমার ভাই দেখাশোনা করে। তোমরা ওখানে চলে যাও, আমি ফোন করে আমার ভাইকে সবটা বলে দেব। আর একটা কথা, আমি যেটা বলেছি সেটাই তুমি করবে, এটা আমার অর্ডার। উকিল আঙ্কেলের কথা শুনে ব্রতদীপের চোখে জল চলে আসে। তা দেখে প্রাণতোষবাবু বলে, এই চোখে কান্না নয়, এই চোখে আমি আগুন দেখতে চাই। অনেক বড় হও, নিজের লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাও। উকিল আঙ্কেল, আমি তোমার কথা সারা জীবন মনে রাখবো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে নিরাশ করব না। তারপর উকিল আঙ্কেলকে প্রণাম করে জেঠু আর বোনকে নিয়ে নদিয়ার উদ্দেশ্যে চলে যায় ব্রতদীপ। স্টেশনে নেমে প্রাণতোষবাবু যে ঠিকানা দিয়েছিল সেখানে গিয়ে ওঠে। সেখানে প্রাণতোষ বাবুর ভাই আশুতোষ বাবুর সাথে তাদের দেখা হয়। স্নেহাশিস বাবুর কথা শুনে বেশ অনেকটা আপ্যায়ন করে তাদের ঘরের ভেতর নিয়ে যায়। আশুতোষ বাবুর ব্যবহার দেখে তারা সবাই খুব খুশি হয়। কিছুক্ষণের মধ্যে যুথিকা দেবী ঘর থেকে বেরিয়ে আসে, মুখে একটা চওড়া হাসি নিয়ে। এই যুথিকা দেবী হলো আশুতোষ বাবুর স্ত্রী। তাদের কোনো সন্তান নেই। ব্রতদীপ আর শিখাকে দেখে যেন ওনার ভেতরের মাতৃত্ব বোধ জেগে ওঠে। যুথিকা দেবীকে দেখে ব্রতদীপের নিজের মায়ের কথা মনে পড়ে যায়। অজান্তেই
চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। জ্যোতিকা দেবী তা দেখে পরম স্নেহে ব্রতদীপকে জড়িয়ে ধরে, সাথে শিখাকেও। পরের দিনেই আশুতোষ বাবু শিখাকে নিয়ে গিয়ে নতুন কলেজে ভর্তি করিয়ে দেয়। ব্রতদীপের কলেজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু পরের পড়াশোনার জন্য ব্রতদীপ আর রাজি হলো না। অনেক বলেও তাকে রাজি করানো যায় না। ব্রতদীপ আশুতোষ বাবুর সাথে তাদের ছোট কাপড়ের দোকানে যায়, সারাদিন ওখানেই থাকে। 1 বছরের মধ্যে প্রাণতোষ বাবুর সেই ছোট্ট শাড়ির দোকানের ব্যবসা অনেক বড় হয়েছে। সেই সাথে কলকাতাতেও নতুন দোকান চালু হবে, এমনটাই ঠিক হয়। তাই যেমন ভাবা তেমন কাজ। কলকাতার ব্যবসা দেখাশোনার সব দায়িত্ব আশুতোষ বাবু ব্রতদীপের ওপর ছেড়ে দিয়েছে। সেই মতো আজ 5 বছর পর ব্রতদীপ কলকাতায় ফিরে এসেছে। কলকাতার মাটিতে পা রাখার সাথে সাথেই তার সাথে হয়ে যাওয়া সকল অন্যায়গুলো তার চোখের সামনে ভেসে উঠল। চোখে কিছুটা জল জমা হলো, কিন্তু বড় মুহূর্তে সেই চোখের জল মুছে নিয়ে মনকে দৃঢ় করে মনে মনে বলল, কাম ডাউন ব্রতদীপ, এইভাবে ভেঙে পড়লে চলবে না, শক্ত হতে হবে, অনেকটা শক্ত হতে হবে। আজ আর আমি সেই আগের ব্রতদীপ নেই যে অল্পেই ভেঙে পড়ত। এই ব্রতদীপ অনেক বড় হয়েছে, অনেক নিজের পায়ের তলার মাটি শক্ত হয়েছে। এবার আমার শুধু একটাই লক্ষ্য, সেটা হলো আমার বাবার সমস্ত সম্পত্তি আমাকে ফিরে পেতে হবে। বেঈমানদের তাদের আসল অবস্থাটা বুঝিয়ে দিতে হবে। কথাগুলো মনে মনে বলেই নিজের গাড়ি থেকে নেমে দাঁড়ালো তাদের নতুন দোকানের সামনে। দোকানের নাম দিয়েছে সানশাইন গ্রুপ অফ ইন্ডিয়া। ব্রতদীপ দোকানের মধ্যে প্রবেশ করল। সকলেই তখন ব্রতদীপের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সকলকে নমস্কার জানিয়ে ব্রতদীপ নিজের কেবিনের দিকে যায়। কেবিনের দরজা খুলে দেখে কেবিন পুরো অন্ধকার, তাই নিজের ফোনটা বের করে ঘরের আলো জ্বেলে দেয়। সামনের দিকে তাকিয়ে দেখতেই ব্রতদীপ দেখতে পায় তার কেবিনটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। সেটা দেখে ব্রতদীপ খুব খুশি হয়। তারপর নিজের চেয়ারের দিকে এগিয়ে যাবে, এমন সময় কেউ একজন মেয়ে বলল, উফ, আবার আলোটা জ্বালিয়েছে। কে জ্বালালো? হ্যাঁ, আমি না বারণ করলাম। আচমকা একটা মেয়ের আওয়াজ শুনতে পেয়ে ব্রতদীপ খুব অবাক হয়। সামনের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে। অপর দিকে সেই মেয়ে সামনে কোনো ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয়। তখন ব্রতদীপের গায়ে ছিল নামি কোম্পানির দামি স্যুটবুট। ব্রতদীপকে দেখেই আন্তরিকা বুঝতে পারল এটাই এই অফিসের মালিক, তাই আর মুখে কোনো কথা বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন ব্রতদীপ বলল, এই যে, আপনি কে? আমার কেবিনের ভেতর কি করছেন আপনি? আসলে স্যার, আমি এই ডেকোরেশনের লোক। আপনার কেবিনটা সাজানোর কথা ছিল তো, তাই সেটাই আমি করছি। কিছু ভুল হলে আমাকে ক্ষমা করবেন। মেয়েটির কথা শুনে ব্রতদীপ চারপাশে ভালো করে তাকিয়ে দেখতে লাগলো। তারপর কপাল কুঁচকে মুখটা গম্ভীর করে বলল, না, এতটাও ভালো হয়নি, তবে কাজ চলে যাবে। শালা খরুস, তোর কোনোদিন ভালো হবে না। আমি এত কষ্ট করে সবটা করলাম, আর বলছে দেখো এতটাও ভালো হয়নি। আরে ভালো তুই কি বুঝিস রে? এতটা কষ্ট করেছি, তাই একটু মন রাখার জন্যই না হয় বলতিস ভালো হয়েছে। ধুর, কার কথা ভাবছি? যা শুনেছিলাম ঠিকই শুনেছিলাম। আর মুখ দেখো না, একটুও হাসি নেই তোর। নিজের মনেই কথাগুলো গড়গড় করে বলে যাচ্ছিল আন্তরিকা। তখন সামনে এসে ব্রতদীপ বলল, আপনার নাম কি? ব্রতদীপের কথা শুনে আন্তরিকা হাঁ করে তাকিয়ে থাকলো ব্রতদীপের দিকে। আবার বলল ব্রতদীপ, এই যে মিস, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? বলি, আপনার নামটা কি? যদি সেটা বলেন তাহলে বড়ই উপকৃত হব। মানে আমার নাম আন্তরিকা গুহ। আচ্ছা বেশ, তাহলে মিস আন্তরিকা, আপনার কাজ হয়ে থাকলে আপনি এখন আসতে পারেন। নয়, হ্যাঁ, আপনি এখন আসতে পারেন, আর কাউন্টার থেকে পেমেন্টটা নিয়ে যাবেন। পেমেন্টের কথা শুনেই আন্তরিকার গোমড়া মুখে হাসি ফুটে উঠল। সেই হাসিতে একটা মায়া ছিল, সেটা একবার দেখেই ব্রতদীপ কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু পর মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে বলল, ঠিক আছে ঠিক আছে, এত কোলগেট স্মাইল দিতে হবে না। আপনি কাজ করেছেন, এটা তারই টাকা। যান, গিয়ে নিয়ে নিন টাকাটা। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে।
কাজ করার সাথে সাথেই আজ পর্যন্ত কেউ পেমেন্ট দেয়নি। আপনি বলেছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি টাকাটা আমার খুব দরকার ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত ফর্মালিটির কোনো দরকার নেই। আপনি কাজ যখন এখন করেছেন তখন কাজ শেষ হলেই আপনি পেমেন্ট পাবেন। বেশ, আর কোনো কথা না, আপনি যান, আমাকে আমার কাজ করতে দিন। ব্রতদীপের কথা শুনে আন্তরিক আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে মুখে হাসি নিয়ে ব্রতদীপের কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর ব্রতদীপও নিজের চেয়ারে বসে দরজার দিকে তাকাতেই আন্তরিকার হাসি মুখটা মনে পড়তেই ব্রতদীপের মুখেও এক টুকরো হাসি দেখা গেল। কিন্তু তারপরেই নিজেকে স্বাভাবিক করে মনে মনে বলল, না দীপ, আর কোনো সম্পর্ক নয়, সবাই শেষে এক হয়ে যায়। মনটাকে ভেঙে চুরে খান খান করে দিয়ে যেতেও বুকটা কেঁপে ওঠে না। কি স্বার্থপরের মতো সবটা সবাই ভুলে যায়। আমি তো চাইনি এমন, সৃজলা, তোমাকে ভালোবেসেছিলাম এই মনের অনেকটা গভীর থেকে, তাও আবার হয়তো তার জন্যই তুমি সেটার গভীরতাটা বুঝতে পারোনি। নিজেকে অনেক ভেঙেছি, আবার করেছি, আবার ভেঙেছি, আবার করেছি। এখন আর আমি সেই ব্রতদীপ নিয়েই যে সহজেই তার অবহেলা মেনে নিয়েছিল। আজ আমি অনেক কঠিন, অনেকটা কঠিন, তাই আর না, সব শেষ করে আমি অনেক দূরে এগিয়ে এসেছি। ব্রতদীপ আবার নিজের কাজে মন দিল। ওদিকে আন্তরিকা পেমেন্ট পেয়ে খুশি মনে বাড়ি ফিরে যায়, সঙ্গে কিছুটা রসমালাই নিয়ে যায়। আন্তরিকা জানে তার ভাই অভি কতটা ভালোবাসে রসমালাই। ছোট্ট সংসার আন্তরিকার, তার দুনিয়াটাও খুব ছোট। একটা ছোট 4 দেওয়ালের ঘর, যার 2টো রুম, একটা রান্নাঘর আর একটা বাথরুম। দিব্যি তাদের হেসে খেলেই দিন চলে যায়। বাবা অনেক আগেই মারা গেছে। তারপর 2টো বাচ্চাকে তাদের মা নিজে একা হাতেই মানুষ করেছে। কিন্তু একা একটা মেয়ের পক্ষে সমাজে বেঁচে থাকা খুব মুশকিল। কত লোকের কত খারাপ দৃষ্টি পড়ে মেয়ের ওপর। একা নারীর জীবন খুব কঠিন হয়, কিন্তু সবকিছু ভুলে নিজের সন্তানদের জন্য সেই মা সব রকম লড়াই করেই বেঁচেছে। কিন্তু ওই যে ভগবান ভালো মানুষদের বেশি দিন পৃথিবীতে রাখে না। মাঝে মাঝেই মনে হয় এতটাও ভালো হতে নেই, একটু শক্ত হতে হয়। যেটা পছন্দ না সেটা মুখের ওপর বলতে শিখতে হয়, কারণ নরম মানুষের উপর আঘাতটা যে বেশি হয়। এই কথাগুলো আন্তরিকাকে তার মা মারা যাওয়ার আগে বুঝিয়ে দিয়ে গিয়েছিল। বলেছিল এই সমাজ বড়ই নিষ্ঠুর, এখানে থাকতে হলে সবার সাথে লড়াই করে বেঁচে থাকতে হবে, কেউ কারোর জন্য এক চিলতে জমিও ছেড়ে দেবে না। তাই শক্ত হতে হবে, অনেকটা শক্ত হতে হবে। প্রতিদিন আত পেটে থেকে থেকে কঠিন এক মারণ রোগে আক্রান্ত হয়ে আন্তরিকার মা মারা যায়। তখন তার ভাই ছিল খুব ছোট। ভাইকে আন্তরিকা নিজের সন্তানের মতোই বড় করেছে। কথায় আছে, বাড়ির এই দাদা দিদিরা নিজের ভাই বোনকে নিজের সন্তানই মনে করে। তাই তো নিজের শখ স্বাদ ভুলে নিজের পড়া ছেড়ে সংসারের হাল ধরেছে আন্তরিকা। এইসব কথা ভাবতে ভাবতেই আন্তরিকা এসে হাজির হলো তার বাড়ির দোরগোড়ায়। এসে দরজায় টোকা দিতেই অভি দরজা খুলে দিল। হাতে মিষ্টির প্যাকেট দেখে অভির মুখে একটা মিষ্টি হাসি খেলে গেল। আন্তরিকা তা দেখে মিষ্টির প্যাকেটটা ভাইয়ের হাতে দিয়ে নিজের ঘরে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, শোন, আমি স্নান সেরে আসছি, তুই একটা কাজ কর, তুই রান্নাঘরে মিষ্টিটা রাখ। দিদির কথা মতো অভি মিষ্টির প্যাকেট রান্নাঘরে গিয়ে রেখে এলো। বেশ কিছুক্ষণ পর আন্তরিকা স্নান সেরে বাইরে বেরিয়ে এসে বলল, কিরে, কিছু খেয়েছিস? হ্যাঁ, ওই যে সকালে তুই পাউরুটি আর চা করে দিয়ে গেলি, ওটাই খেয়েছি। খিদে পেয়েছে নিশ্চয়ই? হুম। অভি ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলতে আন্তরিকা বলে, বেশ, আমাকে একটু টাইম দে। হ্যাঁ, আমি ভাতে আলুটা দিয়ে দিচ্ছি, আর ডাল তো আছেই, সঙ্গে একটা ডিম ভাজা, চলবে তো? আরে চলবে মানে, দৌড়বে। তবে তোকে আর এতটা করতে হবে না, বুঝলি? তোর আসতে দেরি হচ্ছে দেখে আমি ভাত আর আলু সিদ্ধ করে রেখেছি, বাকিটা করে নে। বাহ, এ তো দারুণ ব্যাপার। তাহলে বলতেই হচ্ছে, বল, আমার ভাইটা অনেক বড় হয়ে গেছে, কি বলিস? সে তো বড় হতেই হবে, আর তাছাড়া তোর দায়িত্ব আছে তো আমার ওপরে, সেটা তো পালন করতে হবে। সারা জীবন ছোট থাকলে হবে? কিরে, ঠিক বলিনি? অভির এমন পাকা পাকা কথা শুনে আন্তরিকা সামনে এসে অভির গাল টেনে দিয়ে বলল,
তা তো বুঝতেই পারছি, আমার ভাইটা সত্যিই বড় হচ্ছে। তবে হ্যাঁ, শুধু বড় হলেই কিন্তু হবে না, পড়াশোনাটা ঠিকমতো চলছে তো? হুম, একদম বিন্দাস চলছে। ঠিক তো? ইয়েস দিদি। আরে পড়াশোনা ভালো করে না করলে চাকরি কি আমায় কেউ মুখ দেখে দেবে নাকি? তা তো আর হবে না। তাই ঠিক করে পড়াশোনা করছি এবং যেন খুব তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করতে পারি সেইটার একটা ব্যবস্থা করছি। তারপর একটা ভালো ছেলে দেখে তোকেও তো তাড়াতে তুলে দিতে হবে নাকি? দেখ, বাবা মার দায়িত্বটা এখন তো আমাকেই পালন করতে হবে। হ্যাঁ, সেটাই তো দেখছি। খুব পাকা পাকা কথা হয়েছে তোর, না? যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, আমি 10 মিনিটের মধ্যে খাবারটা দিচ্ছি। ওকে ওকে মাদার ইন্ডিয়া। মাদার ইন্ডিয়া কথাটা শুনে আন্তরিকা আবার মুখ বাঁকালো। অভি বলল, হ্যাঁ জানি জানি, আর মুখ বাঁকাতে হবে না। সত্যি কথা বলতে তুই তো আমার কাছে আমার মায়ের মতনই। বল তাহলে মাদার ইন্ডিয়া বলে কি ভুল বলেছি? হয়েছে হয়েছে, যা এবার হাত মুখ ধুয়ে আয়, যা। এরপর অভি আর কোনো কথা না বলে বাথরুমে হাত মুখ ধুতে চলে যায়। বেশ 15 মিনিট অপেক্ষা করার পর আন্তরিকা গরম গরম ভাত, আলু মাখা, ডাল আর ডিম ভাজা নিয়ে খাবারের টেবিলে এলো। অভিকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিল। তারপর নিজের পার্স থেকে টাকাটা বের করে অভির হাতে দিয়ে আন্তরিকা বলল, এই নে টাকাটা ধর, কাল তো ইউনিভার্সিটিতে ভর্তির শেষ তারিখ, তো মনে করে টাকাটা জমা করবি, ঠিক আছে? আর ভর্তি হয়ে যাবি। তুই তুই টাকা পেয়ে গেছিস? এত এত তাড়াতাড়ি তোকে টাকা কে দিল? হ্যাঁ রে, দিয়ে দিল। আসলে কি বলতো, ওই নতুন স্যারটা না খুব ভালো, জানিস, ওই জন্যে কাজ হওয়ার সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দিল। বাহ, খুব ভালো তো। তাহলে এমন মানুষ তো খুব কমই দেখা যায়। এখন তো কাজ করেও ঠিক মতো টাকা পাওয়া যায় না ভাই। টাকার জন্য কতদিন ঝুলিয়ে রাখে বলতো কত জায়গায়। হ্যাঁ রে, আমিও সেটাই ভেবেছিলাম, ভাবলাম টাকাটা পাবো না, কিন্তু উনি বললেন টাকাটা নিয়ে যেতে, তাই পেয়ে গেলাম। দিদি দিদি, আই লাভ ইউ সো মাচ দিদি। আমি বিশ্বাস কর, আমি 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 ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম আমার ইউনিভার্সিটিতে পড়াই হবে না। ধুর বোকা, কেন হবে না? যতদিন আমি আছি ততদিন তোকে চিন্তা করতে হবে না, একটা না একটা ব্যবস্থা আমি ঠিক করতাম, বুঝলি? আর শোন, যদি থ্যাংক ইউ দিতেই হয় তাহলে সেটা বরং তুলে রাখ। আমার স্যারের সঙ্গে যদি কোনোদিন দেখা হয় তখন না হয় তাকেই থ্যাংক ইউটা বলিস। কারণ সত্যি বলতে কি বলতো, টাকাটা উনি না দিলে তোর ভর্তি হওয়া হতো না রে। আচ্ছা মা, আমার ঠিক আছে, বুঝেছি। দেখা হলে অবশ্যই আমি ওনাকে ধন্যবাদ দিয়ে দেবো। যাকে এবার চ খেয়ে নি, বিশ্বাস কর খুব খিদে পেয়েছে রে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নে। তারপর ভাই বোন দুজন মিলে খাবার খেয়ে নিজের নিজের ঘরে চলে যায়। পরদিন সকালে উঠে নাকে মুখে কিছু খাবার গুঁজে দিয়ে অভি তার ইউনিভার্সিটিতে চলে যায়। আজ তার ইউনিভার্সিটিতে ভর্তি, আর আন্তরিকা নিজের কাজের জায়গায় চলে যায়। আন্তরিকা একটা ডেকোরেটর অফিসে কাজ করে, যেখানে ছোটখাটো বিয়েবাড়ি, অনুষ্ঠান ঘর, অফিসে সাজানোর জন্য ফুলের কাজ হয়। সেই অফিসে গিয়ে প্রতিদিনের মতো আন্তরিকা নিজের কাজ করতে থাকে। বিকেল হয়ে গেলে আবার আন্তরিকা বাড়ি ফিরে আসে। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। ব্রতদীপ আন্তরিকা নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর তাদের দেখা হয় না। এইভাবেই দিন 15 পরে আন্তরিকা স্টেশনে গিয়েছিল। আসলে সেই দিন সকালেই তার অফিসের মালিক আন্তরিকাকে স্টেশনে যেতে বলে, কারণ একটা বড় ইভেন্ট সাজানোর দায়িত্ব তাদের কাছে এসেছে। কাজের জন্য অনেক ফুল দরকার, তাই অন্য শহর থেকে ফুল অর্ডার দিয়ে আনতে হয়েছে। আর ফুল আসবে ট্রেনের মাধ্যমে, তাই সেই ফুল আনতেই আন্তরিকা স্টেশনে গিয়েছিল। অফিসের অন্যান্যরা অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আন্তরিকাকেই আসতে হয়েছে। ফুলগুলো তাড়াহুড়ো করে নামানোর সময় এক মেয়ের সাথে আন্তরিকা ধাক্কা লেগে যায়। হাত থেকে কিছুটা ফুল মাটিতে পড়ে যায়, আর তাতেই আন্তরিকা চিৎকার করে উঠে পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। যা, সব গেল। অপর পাশের মেয়েটি সেটা দেখে তাড়াহুড়ো করে আন্তরিকার কাছে গিয়ে ক্ষমা চায়। তখন রেগে গিয়ে আন্তরিকা কিছু কথা বলতে চায়, কিন্তু অপর পাশের মেয়েটি কানে হাত দিয়ে সরি বলে, আর তাতেই আন্তরিকা আর কিছু বলতে পারে না। আসলে তার ভাইও কিছু ভুল করলে এভাবেই কানে হাত দিয়ে ক্ষমা চায়। মুহূর্তেই ভাইয়ের কথা মনে পড়ে যেতেই মুখে হাসি ফুটে উঠল। তখন সেই মেয়ে বলল, ক্ষমা করো দিদি, আমি একদম খেয়াল করিনি। দাঁড়াও দাঁড়াও, আমি সাহায্য করছি। তারপর শিখা আর আন্তরিকা তারা দুজনে মিলে তাড়াতাড়ি করে সব ফুলগুলো কুড়িয়ে নেয়।
কিছু ফুল নষ্ট হয়েছে, কিন্তু তাতে কি আর করা যাবে। তখন শিখা আবার বলল, ইস, আমার জন্য তোমার অনেক কটা ফুল নষ্ট হয়ে গেল। তুমি যদি বলো আমি টাকা দিয়ে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই। টাকা নিয়ে কি করব? ফুলের দরকার, ফুলটাই তো গেল। আন্তরিকার কথা শুনে শিখার মনটা খারাপ হয়ে গেল। সেটা বুঝতে পেরে আন্তরিকা বলল, আচ্ছা আচ্ছা, মন খারাপের কোনো দরকার নেই, আমি ঠিক ম্যানেজ করে নেব। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা বেশ, টাকা যখন নেবে না তখন আমি ফুলগুলো নিয়ে যেতে তোমার কিন্তু সাহায্য করব। এটাতে কিন্তু তুমি না করবে না, এই আমি বলে দিলাম। শিখার কথায় আন্তরিকা আর কিছুই বলল না। তারপর তারা দুজনে মিলে ফুলগুলো গাড়িতে তুলে দিল। সব হয়ে যাওয়ার পর আন্তরিকা চলেই যাচ্ছিল, এমন সময় শিখা বলল, আহ দেখো, এতক্ষণ কথা বললাম আর দুজনের নামটাই জানা হলো না। আমি শিখা রায়। আর তুমি? আমার নাম আন্তরিকা গুহ। খুব সুন্দর নাম। আচ্ছা আমি এবার যাই। হ্যাঁ, তোমার অনেকটা দেরি করিয়ে দিলাম, কিছু মনে করো না। না না, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, এখন সাবধানে বাড়ি যাও। আর তুমিও সাবধানে বাড়ি যাও। এরপর তারা যে যার কাজে বেরিয়ে যায়। ফুল নিয়ে আসতে আন্তরিকার বেশ অনেকটা দেরি হয়ে যায়। আর তাতে ডেকোরেটর অফিসের মালিক জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত দেরি হলো? আসলে একটু জ্যামে আটকে পড়েছিলাম, তাই একটু লেট হয়ে গেল। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। আজকে সন্ধেবেলা কিন্তু একটা বড় পার্টি আছে, আমি ঠিকানাটা দিচ্ছি। তুমি সেখানে গিয়ে সন্ধ্যের মধ্যে কাজটা কমপ্লিট করবে, ঠিক আছে? আর চাইলে একটু লোকজন বেশি নিয়ে যাও, অসুবিধে নেই, তবে সন্ধ্যের আগে যেন কাজটা শেষ হয়ে যায়। আর পেমেন্টটা একবারে নিয়ে আসবে, উনি বলেছেন কাজ হয়ে গেলে আজকে টাকা দিয়ে দেবেন, ঠিক আছে? আমি আর যাচ্ছি না, তুমি করে নাও কাজটা। আসলে আমার বৌদির শরীরটা ভালো নেই, ডাক্তারের কাছে নিয়ে যাবো, কেমন? সুজয়দা, আমার মনে হয় ওটা অনেকটা টাকা হবে, বুঝলে? আর আমি একা মেয়ে, তাই বলছি কি তুমি পরে গিয়ে নিয়ে নিলে হতো না? সেটা আমি বুঝতে পারছি, তোমার উপর আমার ভরসা আছে। আর একা কোথায়, লোক তো তুমি নিয়ে যাচ্ছ, ভয় নেই। কিন্তু তাও মানে আমি ভেবেছিলাম পরে গিয়ে নিয়ে আসবো, কিন্তু পরে ভাবলাম অনেক বড় পার্টির আয়োজন, স্বভাবতই অনেক বড় লোক হবে, পরে হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে, তখন যদি দেখা না পাই পেমেন্টটাই ঝুলে যাবে, বারবার বলতেও পারবো না। সেই জন্য বললাম তুমি নিয়ে এসো, কালকে তুমি যখন আসবে টাকাটা আমাকে দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে সুজয়দা, আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। আচ্ছা এবার আমি চলি, ঠিক আছে? অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই বলে আন্তরিকা সেখান থেকে চলে আসে। তারপর অভিকে ফোন করে বলে, ভাই আজ আমার আসতে সন্ধ্যা পেরিয়ে যাবে, বুঝলি? তুই তো কিছু খাসনি, কি করবি বলতো? আরে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই যে নিজেও কিছু খাসনি সেটা ভেবেছিস? হ্যাঁ রে, সত্যি কিছু খাওয়া হ্যাঁ, স্যার, হয়নি, বলুন। বুঝলি? তবে শোন, না না স্যার, আমাকে নিয়ে চিন্তা করিস না, না না আমি স্যার, ভাবছি তোর সেটা তো- কথা। আমি তো আচ্ছা ওকে ছুটি তুই কি দিয়েছি, একটুখানি নিজের কিন্তু জন্য আন্তরিকা ভাত আর নিজে একটু এসেছে। আলু সিদ্ধ মানে করতে আমার কোনো পারবি রে? দোষ নেই। আলু সিদ্ধ? আরে আচ্ছা, হ্যাঁ, আমি করে নিতে পারবো। আচ্ছা তার আগে তুই আমাকে বলতো তুই আছিস কোথায়? অভি, এখন তো যতদিন অফিসেই আছি, ঠিকঠাক ভালো কিন্তু না একটু হচ্ছে, পর বেরিয়ে যাব। ওই একটা যতদিন জায়গায় পার্টির ঠিকঠাক আয়োজন ভালো না করতে হচ্ছে, হবে, ততদিন আসার কোনো সেখানেই দরকার যাব। নেই, বুঝেছো? কোথায়? মাইনে নিয়ে চিন্তা করো আচ্ছা না, একটা আমি কাজ পাঠিয়ে দেবো। কর, যেখানে তুই যাবি আমাকে সেখানকার ঠিকানাটা পাঠিয়ে দে তো। কেন, তুই কি করবি? হ্যাঁ সেটা তোমায় ভাবতে হবে না, যেটা বললাম সেটা কর। তুই ঠিকানাটা আমায় পাঠিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া। এই তো আমার সোনা দিদি। আচ্ছা চো, আমি রাখছি। হ্যাঁ এরপর আন্তরিকা ফোন কেটে দেয় আর তারপর নিজের কাজে লেগে পড়ে। 15 জন লোককে নিয়ে সুজয়দার দেওয়া ঠিকানায় আন্তরিকা সবগুলো ফুল নিয়ে চলে যায়। আর অন্যদিকে অভি রান্নার কাজে লেগে পড়ে। পার্টির ঠিকানায় এসে চোখ বড় বড় হয়ে যায় আন্তরিকার। এত বড় হল ঘর আমি সাজাবো কি করে বিকেলের মধ্যে? সুজয়দার বিশ্বাসটা রাখতে পারলে হয়। মনে অনেকটা ভয় নিয়ে আর কোনো কথা না ভেবে আন্তরিকা কাজে লেগে পড়ে। কিছুক্ষণ কাজ করার পর খুব খিদে পেয়ে যায় আন্তরিকার। খিদের জ্বালায় পেটের ভেতর মোচড় দিয়ে উঠছে। আর এমন সময় আন্তরিকা শুনতে পেল অভির গলা। দিদি। পেছন ফিরে দেখে অভি দাঁড়িয়ে আছে। অভিকে দেখে আন্তরিকা অবাক হলো না, কারণ ঠিকানা যখন অভি নিয়েছে তখন এখানে যে সে আসবে সেটার আন্দাজ আগেই করেছিল। তাও আন্তরিকা জিজ্ঞাসা করলো, তুই এখানে কেন এসেছিস? তোকে দেখতে না নিশ্চয়ই। আরে বাবা, আমি তো জানি যে তোর খুব খিদে পেয়েছে, তাই তোর জন্য খাবার এনেছি। তাড়াতাড়ি খেয়ে নে তো, জায়গায় হাত মুখ ধুয়ে যা। আন্তরিকা সত্যি খুব খিদে পেয়েছিল, তাই আর কোনো কথা না বলে হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে শুরু করলো। একবার খাবার খেয়ে আন্তরিকা বলল,
আচ্ছা, এই জন্য। হ্যাঁ রে, তুইও তো খাসনি। নে, আমি খাইয়ে দিচ্ছি, ঝটপট খেয়ে নে, কেমন? তারপর সোজা বাড়ি চলে যাবি, ঠিক আছে? জো হুকুম মেরি মা। তারপর দুজনে খাবার খেয়ে নেয়। অভি চলেই যাচ্ছিল, এমন সময় একজন ডেকোরেটরের লোক বলল, আন্তরিকা দিদিমণি, এখনো অনেক কাজ বাকি, আর তার মধ্যে নিখিলের শরীর খারাপ হয়ে গেছে। সকাল থেকেই বমি করছিল, আর এখানে এসে 4-5 বার আবার করেছে। হয়তো রাতে ভালো করে ঘুম হয়নি। নিখিল মনে হয় আজ আর কাজ করতে পারবে না। তাহলে এখন আমরা কি করব দিদি? কথাটা শুনে আন্তরিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করবে এবার? এখনো এত কাজ বাকি আছে, আর তারই মধ্যে একজন অসুস্থ। মন খারাপ হয়ে যায়। নিজের দিদির এমন মুখ দেখে সবটাই বুঝতে পারলো অভি। বলল, এই দিদি, তোর যদি অসুবিধা না থাকে তাহলে আমি তোকে একটু সাহায্য করতে পারি। দেখ, এমনিতেও ঘরে আমি একা একা বসে থেকে আর কি করব, তার থেকে এখানে থেকে তোর কাজের জন্য কিছুটা সাহায্য করতে পারবো। তুই কিন্তু মানা করতে পারবি না। কথাগুলো বলে অভি তার দিদির মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। আন্তরিকাও খুব ভালো করেই জানে এখন অভিকে মানা করলেও অভি তার কোনো কথা শুনবে না। তাই আর আন্তরিকা কোনো কথা না বলে নিজের কাজে চলে যায়। অভি তার দিদির পেছন পেছন ঘুরতে লাগলো, আর তার হাতের কাছে সব জিনিস এগিয়ে দিতে লাগলো। এইসবের জন্য বেশ অনেকটা তাড়াতাড়ি আন্তরিকা কাজ শেষ করতে পারল। তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসছে। চারপাশে অন্ধকার নামছে। হাতের কাজও প্রায় সব শেষ, ডেকোরেশন কমপ্লিট। এবার মালিককে ডেকে সমস্ত কিছু দেখিয়ে টাকাটা নিয়ে এখান থেকে চলে গেলেই আজকের মতো ছুটি। আন্তরিকা একজন লোককে ডেকে বলল, এক্সকিউজ মি, শুনছেন? একটু কথা ছিল। বলুন, কি জানতে চান? আসলে কাজ কমপ্লিট হয়ে গেছে, বুঝলেন। এবার যদি একটুখানি মালিককে ডেকে দেন তাহলে আমি সবটা দেখিয়ে দিই আর কি। আর যদি কোনো ভুল থাকে তাহলে পরে সেটাও বলুন, আমি সময় থাকতে ঠিক করে দেবো। পেমেন্টটা করে দিলে আমরা চলে যেতাম আর কি। রাতও তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম, আপনি চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন, আমি স্যারকে ডেকে আনছি। এই বলে সেই লোকটি ভেতরে চলে যায়। আন্তরিকা আর অভি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে। 10 মিনিট পর সেই আগের লোকটি আন্তরিকার কাছে এসে দাঁড়ায় আর বলে, আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, স্যার আসছে। বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। অভি আর আন্তরিকা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর 2 মিনিটের মধ্যেই কেউ একজন এসে আন্তরিকার সামনে দাঁড়ায়, আর সেই লোকটিকে দেখে আন্তরিকা বলল, আপনি এখানে? আমার পার্টিতে তো আমি থাকবই। ও, তাহলে এই পার্টির ব্যবস্থা আপনি করেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে এবার বলুন, আপনি আমাকে খুঁজছিলেন কেন? আসলে আমি একবার সব কাজটা মানে দেখাতে চাইছিলাম আর কি। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও বলুন, আমি ঠিক করে দেব। আন্তরিকার কথা শুনে ব্রতদীপ একবার ভালো করে চারিদিক তাকিয়ে দেখল, তারপর বলল, না, তেমন তো কিছু ভুল চোখে পড়ছে না, সবকিছু ঠিকঠাকই আছে। তাহলে যদি পেমেন্টটা একটু করে দিতেন ভালো হতো। আসলে সুজয়দা আসতে পারবেন না, কারণ ওনার স্ত্রীর শরীরটা বিশেষ ভালো নেই, তাই আমাকে বলেছে পেমেন্টটা নিয়ে যেতে। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, টাকাটা নিয়ে যাবেন। কথাটা বলেই ব্রতদীপ একজনকে ডাক দিল। ম্যানেজার বাবু, একটু এদিকে আসুন। ভিড়ের মধ্যে ম্যানেজার বাবু ব্রতদীপের গলা শুনতে পেয়ে এক প্রকার দৌড়ে গেলেন ব্রতদীপের কাছে, আর এসে জিজ্ঞাসা করলেন, বলুন স্যার, কি বলছেন? এই ইভেন্টের জন্য যে টাকার কথা আপনাকে বলেছিলাম, আপনি এক কাজ করুন, আমার চেক বইটা দিন, আমি সাইন করে দিচ্ছি। ব্রতদীপের কথা শুনে ম্যানেজার বাবু চেক বইটা বের করলেন, আর তাতে ব্রতদীপ টাকার অ্যামাউন্ট লিখে সাইন করে দেয়। তারপর সেটা আন্তরিকার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন চেকটা, আশা করি আর কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ স্যার, এবার আমি আসছি। হ্যাঁ। কেন, খেয়ে যাবেন না? না স্যার, এত দামি দামি খাবার আমাদের জন্য না, আমরা ডাল ভাত খেয়ে মানুষ, তাই এসব আমাদের লাগবে না। অনেক রাত হয়ে গেছে, বুঝলেন, আমি আসছি। হ্যাঁ। আন্তরিকা কথাগুলো বলেই চলে যাচ্ছিল, এমন সময় অভি বলল, দিদি ভাই, লোকটা কে রে? উনি হলেন সেই মানুষটা যার জন্য তুই ভর্তি হতে পেরেছিস। যদিও কাজটা আমি করেছিলাম, কিন্তু সঠিক সময় টাকাটা উনি দিয়েছিলেন। দিদি, তাহলে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই অভি সেখান থেকে দৌড়ে ব্রতদীপের সামনে এসে দাঁড়ায়। আচমকা কেউ সামনে এসে দাঁড়ানোর জন্য ব্রতদীপ চোখ তুলে সামনে তাকায় আর বলে, কি হয়েছে?
কিছু বলার আছে? হ্যাঁ স্যার, আসলে আসলে আপনার জন্যই আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছি। তার জন্য দিদি আপনাকে একটা ধন্যবাদ জানাতে বলেছিল, তাই আমি আপনাকে ধন্যবাদ জানাতে এলাম। অনেক ধন্যবাদ। কি কথা বলছো? আর কিসের টাকা? ওই যে দেখছেন, ওইটা আমার দিদি। সেদিন টাকাটা সত্যি খুব দরকার ছিল। আসলে আমার ইউনিভার্সিটিতে ভর্তির কথা ছিল তো। এবার আপনি যদি টাকাটা সেই মুহূর্তে না দিতেন তাহলে আমি অত ভর্তি হতেই পারতাম না। সেই জন্যই আপনাকে আমি আজকে ধন্যবাদ জানাতে এলাম। এর থেকে বেশি তো কিছু করতে পারবো না। আরে তার জন্য ধন্যবাদের কি আছে? আমি তো টাকাটা তোমার দিদির কাজের পারিশ্রমিক হিসেবে দিয়েছিলাম, তাতে ধন্যবাদের কোনো দরকার নেই। না স্যার, কাজ করেও তো অনেক সময় টাকা পাওয়া যায় না, কিন্তু আপনি কাজ করার সঙ্গে সঙ্গে টাকাটা দিয়েছিলেন, সেই জন্যই আমি ধন্যবাদটা দিলাম। আপনি কোনোদিন সময় পেলে আমাদের বাড়িতে আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই যাব। অভি সেখান থেকে চলে আসে দিদির কাছে। তখনই আন্তরিকা জিজ্ঞাসা করে, কি বলতে গিয়েছিলি তুই? ওই যে তুই সেদিন বলেছিলি না আমাদের ইউনিভার্সিটিতে ভর্তির জন্য তো স্যারের অনেকটা অবদান আছে, তাই ওনাকে ধন্যবাদ জানাতে গিয়েছিলাম। ও, তা কি বললো? আমি যাস বাবা। কই, আমার তো তেমন মনে হলো না। আমার সাথে তো দিব্যি ভালো ব্যবহার করলেন। রাগী বলে তো একবারও মনে হলো না, বরং ভালো মানুষ মনে হলো। আচ্ছা, তাহলে তো বলতেই হয় তোর ভাগ্যটা ভালো। আচ্ছা দিদি, তোর সাথে কি উনি কখনো খারাপ ব্যবহার করেছেন? না না, আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তাহলে তুই কি করে বললি? আসলে আমি ওনার সম্বন্ধে যতটুকু জেনেছি তাতে এইটুকু বুঝেছি যে উনি খুব রাগী আর কি। দেখ, তাহলে বলতে পারি রাগী হওয়া একটু ভালো। নাহলে তুই তো জানিস যে নরম মানুষের উপরে আঘাতটা একটু বেশিই পড়ে, ঠিক কি না? আর হ্যাঁ, এত বড় একটা কোম্পানি চালাচ্ছেন, একটু কড়া স্বভাবের তো হতে হবে নাকি? বাহ, তুই তো তাহলে ওনাকে বেশ ভালোই চিনে ফেলেছিস রে। অনেকটা চিনেছি কিনা জানি না, তবে তো স্যারকে আমার বেশ ভালোই লেগেছে। আর সব থেকে বড় কথা, উনি কত বড় কোম্পানির মালিক হয়ে আমাদের মতো গরিব বাড়িতে যেতে রাজি হয়েছেন বলতো। বাবা, এর মধ্যে আবার নেমন্তন্ন করে এসছিস? হ্যাঁ, করেছি তো। কি বললো? বললো তো আসবে। ও, ওটা এমনি বলেছে? আরে এমনি বললেও বলেছে তো রে বাবা, এটাই অনেক। এরম কজন বলে বলতো? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুই ওনার অনেক বড় ভক্ত হয়ে গেছিস। ঠিক আছে, আর কোনো কথা না, চল বাড়ি চল, অনেক রাত হয়ে গেছে ভাই। এরপর অভি আর আন্তরিকা সেখান থেকে চলে যায়। পেছনে দাঁড়িয়ে সকলের আড়ালে এতক্ষণ ধরে ব্রতদীপ দুই ভাই বোনের দিকেই তাকিয়েছিল। এরপর কেটে গেছে অনেকগুলো দিন। একদিন ব্রতদীপের কাছে ফোন আসে, আর সেটা শুনেই ব্রতদীপ শুধু বলে, আপনি আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি আসছি। ব্রতদীপ কথাগুলো বলেই ফোনটা কেটে দেয়। তারপর একজনকে ফোন করে বলে, ম্যানেজার বাবু, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে আসুন, দরকার আছে। কেন স্যার, কিছু হয়েছে? এখন সেটা বলতে পারছি না, আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা, আসছি, একটু অপেক্ষা করুন, আমি আসছি। বেশ 20 মিনিট অপেক্ষা করার পর ম্যানেজার বাবু এসে পৌঁছালেন ব্রতদীপের বাড়িতে। আর সঙ্গে সঙ্গে ব্রতদীপ বলল, চলুন, আর দেরি করা যাবে না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। ব্রতদীপের কথা শুনে ম্যানেজার বাবু বুঝল ব্যাপারখানা খুবই সিরিয়াস। তাই আর কোনো কথা না বলে দুজনেই বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর একটা বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালো। তারপর ব্রতদীপ চোখের নীল রঙের সেই প্রিয় সানগ্লাসটা পরে নিয়ে লম্বা লম্বা পা ফেলে ভেতরে চলে গেল। ব্রতদীপের এত তাড়া দেখে ম্যানেজার বাবুও এক প্রকার গাড়ি থেকে নেমেই ছুটে ভেতরে গেলেন। ভেতরে গিয়ে অবাক, ম্যানেজার বাবু দেখল বাড়ির ড্রয়িং রুমের সামনে বেশ কয়েকজন লোক বসে আছে। তারা কলকাতা শহরের সব নামি দামি লোকজন, কিন্তু তারা এখানে কি করতে এসেছে সেটা ম্যানেজার বাবু বুঝতে পারল না। তাই অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ব্রতদীপ হাতের ইশারায় তার পাশের চেয়ারে বসার জন্য বলল। ম্যানেজার বাবু কোনো প্রশ্ন না করেই ব্রতদীপের পাশের চেয়ারে বসল। 15 মিনিটের মাথায় কাজ শুরু হলো। এতক্ষণ পর ম্যানেজার বাবু বুঝতে পারল যে এই বাড়ি আর বাড়ির মালিকের ব্যবসা সব নিলামে উঠেছে, আর সেই জন্যই এখানে শহরের সবথেকে নামি দামি বড় বড় লোকজন এসে উপস্থিত হয়েছে। কিন্তু ব্রতদীপ তো এইসব কোনোদিনও কেনে না, তাহলে আজ এখানে কেন এসেছে সেই কথা ম্যানেজার বাবু বুঝতে পারল না। ব্রতদীপের পাশে
চুপচাপ বসে রইল। তারপর নিলামের সমস্ত কাজ শুরু হলো। একে একে বাড়ি, ব্যবসা, সমস্ত কিছুর দাম বলা হলো। সবাই একটা একটা দাম বলে। শেষে বাড়ি আর ব্যবসা সমস্ত কিছুর নিলামের দাম ওঠে 40 কোটি টাকা। কিন্তু আর কেউ কোনো কথা বলে না। শেষে ব্রতদীপ 50 কোটি বলে উঠলে সবাই তখন ব্রতদীপের দিকে তাকায়। সবাই বেশ অবাক হয়। অল্প কিছুদিনের ব্যবসা করে কলকাতা শহরের একজন নামী ব্যবসায়ী নামে একটা জায়গা দখল করছে ব্রতদীপ, আর এই সম্পত্তির জন্য 50 কোটি দেওয়া একেবারেই বোকামি হবে। কিন্তু ব্রতদীপের সেদিকে কোনো ভাবান্তর নেই। এইসব দেখে ম্যানেজার বাবু বেশ অনেকটা অবাক হয়েছেন। আর তখনই ব্রতদীপ বলে ওঠে, ম্যানেজার বাবু, আমার চেক বইটা একটু দিন তো। ম্যানেজার বাবু তার জামার পকেট থেকে চেক বইটা বের করে ব্রতদীপের হাতে তুলে দিল, আর সঙ্গে সঙ্গে 50 কোটি টাকার একটা চেক কেটে সেটা নিলামের হেড অফিসারের হাতে তুলে দেয়। তারপর নিলামের হেড অফিসারকে বলে, আপনি বাড়িটা খালি করে সমস্ত কাগজপত্র আপনার ম্যানেজারের হাতে দিয়ে দেবেন। উনি এখানেই থাকলো, সমস্ত কাজ মিটিয়ে উনি আসবেন। আমি এখন চললাম। আর ম্যানেজার বাবু, আপনি সমস্ত কাজ মিটিয়ে আসবেন, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আমি সব বুঝে গেছি। আপনি যান, আমি সব কাজ মিটিয়ে নিয়ে আসছি, নিশ্চিন্তে থাকুন। ম্যানেজার বাবুর কথাগুলো শুনেই ব্রতদীপ বাড়ি থেকে বেরিয়ে আসতে যাবে, এমন সময় একজন বয়স্ক মহিলা এসে ব্রতদীপের কাছে দাঁড়ায়। সে হাত জোর করে বলে, বাবা, আমাদের একটা থাকার ব্যবস্থা করে দাও বাবা। এই বৃদ্ধ বয়সে আমি আমার ছেলে, বৌমা, নাতিকে নিয়ে কোথায় যাব বলো তো? ব্রতদীপ বেশ কিছুক্ষণ ভালো করে তাকিয়ে দেখলো সেই বয়স্ক মহিলার দিকে। ব্রতদীপ চিনতে পারল এই বয়স্ক মহিলার কেউ নয়, তার জেঠিমা। আর তার কিছুটা দূরে দাঁড়িয়ে আছে নীলদা, তার পাশে দাঁড়িয়ে আছে একজন মহিলা। যেটা দেখে ব্রতদীপের বুঝতে অসুবিধা হলো না যে ওটা নীলের স্ত্রী, আর তার কোলে আছে একটা ফুটফুটে ছেলে। ছেলেটা একবার তার মায়ের দিকে দেখছে, আর একবার তার বাবার দিকে তাকিয়ে দেখছে। সে তো বুঝতে পারছে না না তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ওইটুকু বয়সেও কি করে বুঝবে? ব্রতদীপেরও খুব ইচ্ছে হচ্ছে একবার দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিতে, কিন্তু পারছে না। কারণ এই ব্রতদীপ সে আগের ব্রতদীপ নেই। সে নিজেকে অনেক ভেঙে অনেকবার গড়ে তুলেছে। মানুষের সামনে নিজের মনের দুর্বলতা সে দেখাতে চায় না। তখন বিশাখা দেবী আবার বলল, কি হলো বাবা? কিছু তো বলো, কিছু বলছো না কেন? কি আর বলবো বলো জেঠিমা, কিছু বছর আগে এমন করে তোমরা আমাকে আমারই বাড়ি থেকে বের করে দিয়েছিলে। সেদিন আমি কিছু বলিনি, আর আজও কিছু বলবো না। সেদিন আমার সমস্ত কিছু তোমরা বেইমানি করে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার বাবার সমস্ত সম্পত্তি একদিন নিজের নামে করব, আর আমি সেটা করতে পেরেছি। তার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ জানাই। ব্রতদীপের কথা শুনে বিশাখা দেবী চমকে উঠলেন, কারণ তিনি ব্রতদীপকে চিনতেই পারেননি। সে আগের ব্রতদীপ যে নেই, তার কথা বলা, দেহের গঠন সব দিক থেকে অনেক স্মার্ট। তাকে দেখে কেউ চিনতেই পারবে না যে এটাই সেই ছোট্ট ব্রতদীপ। নিজেকে কতটা পাল্টে নিয়েছে। এখন ব্রতদীপের কাছে কেঁদেও যে আর কোনো লাভ নেই, সেটা এখন সবাই বুঝে গেছে। কিন্তু তাও নীল এসে একবার ব্রতদীপের সামনে দাঁড়ালো আর বলল, ভাই ব্রতদীপ, দেখ ভাই, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু দেখ, আমায় ক্ষমা করে দে। এখন আমি বউ, মা, বাচ্চাকে নিয়ে কোথায় যাব বলতো? এরকম করিস না ভাই। সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। আমার বাবার সমস্ত সম্পত্তির তুমি এমন অবস্থা করেছো যে সেগুলো আজ নিলামে উঠেছে। তুমি না এই বাড়ি সামলে রাখতে পেরেছো, আর না আমার বাবা কোম্পানি। তাই আমি আর তোমাকে কিছু বলতে চাই না। কি যেন বললে ভাই? ভাই শব্দটার অর্থ তুমি বোঝো? যে ভাই আরেক ভাইকে পথে বসিয়ে ঘর থেকে তাড়িয়ে দিতে পারে, তাকে আর যাই বলি আমি ভাই বলতে পারবো। আসলে কি বলো তো, এই সব হলো তোমার পাপের ফল, যেটা একদিন না একদিন তোমাকে ভোগ করতেই হতো। আচ্ছা, আর আমি আপাতত আর কোনো কথা বলতে চাই না। ম্যানেজার বাবু, আমি আপনাকে যেমনটা বলেছি তেমনটা করবেন, ঠিক আছে? কথাটা বলেই ব্রতদীপ সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ কাজ করে ম্যানেজার বাবু বারে বারে বিশাখা দেবী নীলকে বলতে থাকে বাড়িটা খালি করে দিতে। আর কিছুই করা যাবে না বুঝতে পেরে তারা বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় ব্রতদীপ নিজে তার গাড়িটা চালাচ্ছে। খুব স্পিডেই চলছে গাড়ি।
আর এমন সময় ব্রতদীপ খুব জোরে শব্দ করে ব্রেক কষে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির থেকে 30 ইঞ্চি দূরে এসে গাড়িটি দাঁড়িয়েছে। ব্রতদীপ নিজেও খুব ভয় পেয়ে গেছে, সাথে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিও খুব ভয় পেয়েছে। তাই তড়ি ঘড়ি করে ব্রতদীপ গাড়ি থেকে নেমে সেই ছেলেটির কাছে যায়। ইতিমধ্যে তখন সেখানে আশেপাশের লোকজন জমা হয়ে ব্রতদীপকে অনেক কথা শোনাচ্ছে, আর ব্রতদীপও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনছে। মুখে একটি কথাও বলছে না, কারণ সে ভুল করেছে। এইভাবে দিকবিদিক শূন্য হয়ে গাড়ি চালানো তার উচিত হয়নি। তখনই সেই ছেলে মাথা উঁচু করে বলল, এ কি স্যার, আপনি? তুমি অভি তো? হ্যাঁ স্যার। তোমার কোথাও লাগেনি তো? না না স্যার, লাগেনি, তবে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। না না, আমাকে ক্ষমা করে দিও, এইভাবে গাড়ি চালানোটাও আমার উচিত হয়নি, আসলে একটু ডিস্টার্ব ছিলাম তো। না না স্যার, ঠিক আছে। আচ্ছা চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না না স্যার, তার কোনো দরকার নেই, এই তো সামনেই বাড়ি, আমি ঠিক চলে যেতে পারবো। আমি জানি তুমি চলে যেতে পারবে, কিন্তু আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আর কোনো কথা না, চলো গাড়িতে উঠে বসো। এরপর অভি আর কোনো কথা বলতে পারেনি, চুপচাপ গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। এমন সময় ব্রতদীপ বলল, অভি। হ্যাঁ স্যার, বলুন। এই যে তুমি আমাকে সবসময় স্যার স্যার বলো, সেটা বন্ধ করতে হবে। আমি তোমার দিদির স্যার, তাই সে বলে, কিন্তু তুমি আমাকে স্যার কেন বলো? আমি তো তোমার স্যার না। তাহলে আমি আপনাকে কি বলবো? দাদা বলতে পারো। আর আপনি দিয়ে কেন কথা বলো? আমার নিজেকে অনেক বয়স্ক মনে হয়। না আসলে দিদি আপনাকে। আবার আপনি? না না, তুমি ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। আসলে অভ্যাস নেই তো, তাই এরকমটা এখন একটু হবে, তবে সেটা ঠিক হয়ে যাবে ব্রতদীপদা। বলছি এখন চলো, না হলে দিদি খুব চিৎকার করবে। আর হ্যাঁ বলছি, রাস্তার ব্যাপারটা দিদিকে প্লিজ বলো না, না হলে দিদি খামোকা চিন্তা করবে, আমাকে আর একা বেরোতেই দেবে না। তোমার দিদি তোমাকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, আসলে আমি ছাড়া তো দিদির জীবনে আর কেউ নেই। বাবাকে অনেক ছোটোবেলাতেই হারিয়েছি, যদিও আমি তখন অনেকটাই ছোট ছিলাম। আমার তো বাবার মুখটাও ঠিক করে মনে পড়ে না। মা আর দিদির কাছেই মানুষ, তবে দিদি বেশি কাছের। মা তো কাজ করতো লোকের বাড়িতে, তারপর একদিন মাও মারা গেল, আর তারপর থেকেই দিদি আমার কাছে সব কিছু। বলতে পারো দিদি আমার কাছে আমার মা। তাই আমি আমার দিদিকে খুব ভালোবাসি, তেমন দিদির কাছে আমি হলাম সব কিছু। দিদি এমনিতে সারাদিন এত পরিশ্রম করে, কত চিন্তা করে, তাই বুঝতেই পারছো যে আমি নতুন করে ওকে আর কোনো টেনশন দিতে চাই না। তুমি প্লিজ এই রাস্তার ব্যাপারটা বলো না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা বলবো না। দুজনে কথা বলতে বলতে অভির বাড়ির সামনে হাজির হলো। ব্রতদীপও ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু অভির জোড়াজুড়িতে শেষে ব্রতদীপ ঘরের ভেতরে গেল। বাইরে থেকে দাঁড়িয়ে দেখল একটা একতলার ছোট ঘর। ভেতরে গিয়ে দেখতে পেল ঘরটা ছোট হলেও বেশ গোছানো। বাড়ির ভেতরে ঢুকতেই একপাশে রান্নাঘর দেখা গেল, অন্যদিকে বাথরুম আছে বোধহয়। রান্নাঘর থেকে গরম গরম ভাতের গন্ধ আসছে। এমন সময় কোমরে ওড়না জড়িয়ে জোর গলায় চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে এলো আন্তরিকা। কি রে অভি, এত দেরি হলো তোর? দোকানে ভিড় টিড় ছিল নাকি? হ্যাঁ, কথাগুলো বলতে বলতেই ওড়নায় হাত মুছতে মুছতে বসার ঘরে এসে দাঁড়াতেই আন্তরিকা সামনে তাকিয়ে দেখে ব্রতদীপ দাঁড়িয়ে। হঠাৎ করে ব্রতদীপকে দেখে বিশ্বাসই হচ্ছিল না। সে নিজের ওড়না ঠিক করে শরীরে জড়িয়ে নিল। তারপর অভির দিকে তাকালে অভি বলল, আরে আসলে বাজার করার সময় স্যারের সাথে মানে ব্রতদীপদার সঙ্গে দেখা হয়ে গেল তো। এবার যেহেতু ব্রতদীপদা আমাকে বলেছিল যে আমাদের বাড়িতে আসবে, তাই আমি নিয়ে চলে এলাম। অভির কথা শুনে আন্তরিকা চোখ বড় বড় করে অভির দিকে তাকাতেই অভি বলল, ওরম করে তাকানোর কিছু নেই, তোর কথা বুঝতে পেরেছি। আরে ব্রতদীপদা তোর স্যার হতে পারে, কিন্তু আমার তো স্যার নয়। আর ব্রতদীপদা আমাকে নিজেই বলেছে দাদা বলতে, তাই বলছি, কোনো তাকানোর কিছু হয়নি। অভির কথা শুনে আন্তরিকা আর কিছু বলল না। তবে এই সময় ব্রতদীপকে কি খেতে দেবে সেটাই বুঝতে পারল না। ঘরে দুধও নেই যে একটু দুধ চা করে দেবে, শুধু লাল চা দেওয়াটা কি ঠিক হবে? এই সবই ভাবছে আন্তরিকা। এমন সময় অভি তার দিদির কাছে গিয়ে বলল, এই কি ভাবছিস বলতো, কি হয়েছে? আরে একটু তো আমাকে বলতে পারতিস, তাহলে কিছু একটা ব্যবস্থা করে রাখতাম আমি। এখন কি খেতে দিই বলতো ওনাকে?
তুই রান্না করেছিস? কি আর করব, ওই তো সকালে মাছ এসেছিল তাই মাছ নিয়েছি, আর ভাত, আলু মাখা, ডাল, আর তোর পটল ভাজা, ব্যাস এই তো আছে। আর তোকে যে জিনিসগুলো আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ, সে তো নিয়ে এসছি, সব মিলিয়ে বিলিয়ে নিয়ে এসছি। কিন্তু এখন ওনাকে কি খেতে দেবো সেটা তো বল। আমাকে নিয়ে এতটা চিন্তা করার কোনো দরকার নেই। আমি এমনি এসেছিলাম, এক্ষুনি চলে যাব, আমার কাজ আছে। ব্রতদীপদা, আমাদের মতো গরিবের ঘরে তুমি যে এসেছো এটাই অনেক। তবে মুখে কিছু না দিয়ে চলে গেলে আমাদের পরিবারের অকল্যাণ হবে, তুমি নিশ্চয়ই সেটা চাও না। তাই একটা কথা আমি বলতে পারি, আমি 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 জানি তুমি এসব খাও না, তাই বলছি যে এই গরিবের ঘরে এসে যদি একটু কিছু মুখে দিতে তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। আমাদের আজকে বেশি কিছু না, দিদি একটু গরম গরম ভাত করেছে, ডাল, আলু মাখা, পটল ভাজা আর মাছ ভাজা আছে। তুমি খাবে? আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি যদি একবার খাও আমার দিদির হাতে রান্না সারা জীবন ভুলতে পারবে না। ওর হাতে না জাদু আছে। কথাগুলো বলেই অভি ওর দিদির দিকে তাকালো। তখন আন্তরিকা রাগী চোখে বড় বড় করে তাকায় ওর দিকে। তাই দেখে অভি বলল, এই তুই আমাকে একদম ভয় দেখাবি না তো। আমি কি মিথ্যে বলছি? তোর হাতের রান্না না বড় বড় হোটেলে শেফদেরকেও হার মানাবে। সত্যি বলছি ব্রতদীপদা, তুমি একবার খেয়ে দেখো। ঠিক আছে, ঠিক আছে, আর দুই ভাই বোন মিলে ঝগড়া করতে হবে না। আমি খাবো, কিন্তু অল্প একটু। এমনিও আমার ভাত খাওয়ার অভ্যেস তেমন নেই, কিন্তু তাও যখন বলছো তাই আমি খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি একটু পরেই খাবার দিচ্ছি। চল দিদি, তোর হাতে হাতে একটু কাজ করে দিই। তুমি বসো। হ্যাঁ না থাক, তোকে কিছু করতে হবে না, তুই বরং যা ওনাকে নিয়ে মুখ হাত ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। এই বলে আন্তরিকা রান্নাঘরে চলে গেল। অন্যদিকে অভি ব্রতদীপকে বাথরুমটা দেখিয়ে দিল। সেখানে ব্রতদীপ মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এসে দাঁড়ায়। তখন ব্রতদীপ দেখতে পায় অভি নিচে আসন পেতেছে আর তার সামনে দুটো টুল আছে। সেটা দেখে ব্রতদীপ বুঝতে পারল যে নিচেই বসে খেতে হবে। কিন্তু ব্রতদীপ কোনোদিন এইভাবে খাবার খায়নি। ঠিক তখনই অভি বলল, ব্রতদীপদা, আমি জানি তুমি হয়তো এগুলো কোনোদিন খাওনি, আর আমাদের তো চেয়ার টেবিলও নেই, তাই আমরা তো মাটিতে বসেই খাবার খাই। কিন্তু আমি জানি তুমি হয়তো এইভাবে অভ্যস্ত নও, কিন্তু আমি তোমার জন্য একটা টুলের ব্যবস্থা করি। না না, ঠিক আছে, আমি মাটিতে বসেই খাবার খাবো, টুলের কোনো দরকার নেই। সত্যি তোমার মতো মানুষ হয় না, তুমি তুমি খুব ভালো একজন মানুষ গো। তারপর ব্রতদীপ মাটিতে পেতে রাখা আসনে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যে দুটো থালাতে খাবার এনে সবে দাঁড়িয়েছে আন্তরিকা। সামনে তাকিয়ে দেখে অবাক হয়ে যায় সে। মনে মনে ভাবে, সত্যি যে মানুষটার ঘরে টাকার অভাব নেই, হয়তো কোনোদিন টেবিল চেয়ার ছাড়া খায়ও নি, সেই মানুষটা নাকি আমাদের মতো গরিবের বাড়িতে এসে মাটিতে বসে ভাত খাচ্ছে। এটাই তো অনেক, এতেই বোঝা যায় যে মানুষটা সত্যি কত ভালো মনের মানুষ। আন্তরিকার মনে ব্রতদীপের জন্য সম্মান অনেক বেড়ে যায়। এতক্ষণে অভি তার দিদির দিকে তাকিয়ে বলে, কি রে, খাবার নিয়ে দাঁড়িয়ে আছিস? আয় খেতে দিবি, আয়। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। আন্তরিকা থালা দুটোর মধ্যে একটা থালা ব্রতদীপের দিকে আর একটা অভির দিকে বাড়িয়ে দেয়। তারপর অভির পাশে আন্তরিকা বসে থাকে। ব্রতদীপের এত সকালে ভাত খাওয়ার অভ্যেস নেই, কিন্তু তাও সে একটু ডাল মেখে মুখে ভাত দিতেই পুরনো এক স্বাদ অনুভব করল, যে স্বাদ হয়তো অনেক কাল আগেই ভুলে গিয়েছিল। নতুন করে আবার সেই স্বাদ অনুভব করার জন্য তার মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে যায়। আর তখনই ব্রতদীপের চোখে জল ভরে উঠল। আর সেটা দেখে অভি বলল, কি হলো ব্রতদীপদা, কোনো কোনো অসুবিধা হচ্ছে? বলো আমাকে। ব্রতদীপ তখন কোনো কথা বলতে পারছে না। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে হাত দিয়ে চোখের জল মুছে নিয়ে বলল, আসলে অনেক ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি। তখন আমার 5 বছর বয়স ছিল। মৃত্যু কাকে বলে আমি তখন সেটা জানতামই না। সেই থেকে মায়ের আর বাবার ভালোবাসা থেকে আমি বঞ্চিত। কিন্তু আজকের এই খাবারকে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। একেবারে মায়ের হাতের রান্নার স্বাদ। কথাটা শুনে অভি আর আন্তরিকার খুব খারাপ লাগলো। বাবা মা ছাড়া যে পৃথিবী একেবারে অন্ধকার হয় সেটা তারা দুজনে খুব ভালো করে বোঝে।
কিন্তু তাও তো ওদের কাছে মা ছিল। মা চলে যাওয়ার পর দিদি অভিকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছে, তাই মা বাবাকে তার খুব একটা মনে পড়ে না। কিন্তু তাদের ভালোবাসা কি আর কেউ পূরণ করতে পারে? ব্রতদীপ দেখল তার কথা শুনে অভি আর আন্তরিকার মনটাও খারাপ হয়ে গেছে। তখন ব্রতদীপ বলে উঠল, ছাড়ো সেসব কথা, সেসব ছিল অতীত। এখন অনেকটা সময় পার করেছি, বড় হয়েছি। আমার কথা শুনে তোমাদের মনটা হয়তো খারাপ হয়ে গেল, কিছু মনে করো না। তারপর আবার তারা খাবার খেতে শুরু করলো। ব্রতদীপ খুব তৃপ্তি ভরে খাবারগুলো খেলেও মাছটা খেতে পারল না। তাই দেখে অভি বলল, ব্রতদীপদা, তুমি মাছটা খাচ্ছ না? তুমি কি মাছ খাও না? মাছটা কি ভালো হয়নি? কি গো? না না, কেন ভালো হবে না, ভালোই হয়েছে। আসলে আমি তো কাঁটা বেছে মাছ খেতে পারি না, তাই আর কি। ও এই ব্যাপার, সেটা তো আগে বলবে। আরে আমিও তো মাছের কাঁটা বেছে খেতে পারতাম না, দিদি বেছে দেয়। তোমারটা না হয় দিদি বেছে দেবে। না না, ঠিক আছে, আমি চেষ্টা করছি। আরে এতে লজ্জা পাওয়ার কিচ্ছু হয়নি, আমিও তো পারি না, দিদি বেছে দেয় তো, তোমারটাও দেবে। কই দেখি দাও দেখি তোমার প্লেটটা। অভি সাথে সাথেই ব্রতদীপের মাছের প্লেটটা নিয়ে আন্তরিকার দিকে বাড়িয়ে দিল। আন্তরিকাও কোনো কথা না বলে চুপচাপ মাছটা বেছে আবার প্লেটটা ব্রতদীপের দিকে বাড়িয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে ব্রতদীপ বাড়িতে ফিরে আসে। আর ফিরে এসেই ব্রতদীপ শুধু অভি আর আন্তরিকার কথা ভাবতে থাকে। মাঝে মাঝে আনমনা হয়ে হেসে ওঠে। শিখা কলেজ থেকে ফিরে ব্রতদীপের ঘরে গেলে দাদাকে আনমনা হয়ে হাসতে দেখে একটু কেমন যেন মনে হয় তার। তারপর চুপি চুপি দাদার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু তাতেও কোনো ভাবান্তর দেখা যায় না। সেই সময় শিখা ব্রতদীপের কানের কাছে গিয়ে জোরে একটা চিৎকার করে ডেকে ওঠে, আর তাতেই ব্রতদীপ বাস্তব জগতে ফিরে আসে। একটু রাগী হয়ে বলে ওঠে, কি হয়েছেটা কি? চিৎকার করার কি আছে? আমি কি কালা? করবো না বলছিস, কিন্তু আমি চিৎকার না করলে তো তোর কোনো সাড়া শব্দই পাওয়া যায় না। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি এখানে, তুই তাকিয়েছিস আমার দিকে, কোনো কথাই বলছিস না। আর সব থেকে বড় ব্যাপার, আমি দেখছি তুই মাঝের মধ্যেই আনমনা হয়ে হেসে ফেলছিস। এই ঠিক করে বলতো, প্রেম টেম করছিস? আজলেমি হচ্ছে আমার সঙ্গে? দাদার সঙ্গে ইয়ার কি মারবো টেনে কানের গোড়া এক চর। একটু তো ভয় করিস না আমাকে। বারে, তোকে ভয় করবো কেন? তুই তো আমার দাদা। আচ্ছা বাদ দে এসব, বল না তুই প্রেম টেম করছিস? এবার কিন্তু তুই মার খাবি। যা এখন তুই, আমি পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, শোন, তুই যখনই কথা বলবি তখনই কিন্তু আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করব, উত্তরটা রেডি করে রেখো, হ্যাঁ? এই বলেই শিখা দৌড়ে ব্রতদীপের ঘর থেকে বেরিয়ে গেল। সঙ্গে ব্রতদীপও তেড়ে গেল। বেশ জোর গলায় বলে উঠল, আবার ফাজলামো হচ্ছে। শিখা যেতে যেতেই বলল, এই সব করে কোনো লাভ নেই, আমি তোকে ভয় টয় করি না। বোনের কথা শুনে ব্রতদীপ হাসল। তারপর নিজের রুমে গিয়ে বসতেই আবার মিটিমিটি হাসতে লাগলো। আর সেটা যখন বুঝতে পারলো তখন ব্রতদীপ নিজেকে স্বাভাবিক করে নিল। কি সব হচ্ছে আমার সঙ্গে? আমি কি পাগল? এভাবে একা একা হাসলে যে কেউ ভাববে আমি পাগল। না ব্রতদীপ, এমনটা হতে দেওয়া যাবে না। আর সত্যি তো, আমি বারে বারে তার কথা কেন ভাবছি? না ব্রতদীপ, না, নিজেকে আর দুর্বল করিস না। সবাই এক, সবাই এক। টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে। কথাগুলো নিজের মনে বললেও ব্রতদীপের মন বারে বারে বলে যাচ্ছে, সব মেয়ে এক নয়, আন্তরিকা আলাদা, সবার থেকে আলাদা। আবার কথাগুলো ভাবতে থাকলো। এবার ব্রতদীপ নিজের মনকে ভালো মতো শাসিয়ে বলল, না না, সব শেষ করে ফেলেছি, আর না। এখন ব্রতদীপ শুধু ব্যবসা বোঝে, আর কিচ্ছু না। এই বলে ব্রতদীপ বিছানায় শুয়ে পড়ল। তারপর মনে মনে বলল, না, এখন শুধু একটু ব্রেনটাকে শান্ত করতে হবে। আজ আর অফিস যাব না, একটু ঘুমের দরকার। ব্রতদীপ বিছানায় শুয়েছে, এমন সময় তার চোখ যায় বিছানার পাশের টেবিলে সামনে রাখা তার বাবা মায়ের ছবি। সেটা হাতে নিয়ে ব্রতদীপ বলল, বাবা মা, তোমরা জানো, আজ আমি তোমাদের সব কিছু ফিরে পেয়েছি। আবার সে বাড়িটা তোমাদের নামেই করেছি। যে বাড়ি, ব্যবসা এতদিন অনেক কষ্টে তুমি তৈরি করেছিলে, সেগুলো আমি আবার ফিরিয়ে এনেছি। দোষীরা উপযুক্ত শাস্তি পেয়েছে। কথাগুলো মনে করতেই ব্রতদীপের চোখ থেকে দুফোঁটা জল
গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল। তারপর চোখের জল মুছে ব্রতদীপ তার বাবা মায়ের ছবিটা আবার টেবিলে রেখে দিল। তারপর চোখ বন্ধ করে এক টানা ঘুম দিল। যদিও দুপুরবেলা খাবারের জন্য শিখা ডেকে গিয়েছিল, কিন্তু ব্রতদীপ কোনো উত্তর না দেওয়ার জন্য শিখা চলে যায়। ঠিক সন্ধ্যের আগের মুহূর্তে ঘুম ভাঙে ব্রতদীপের। তখন উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 6টা বেজে যাচ্ছে। বিছানা থেকে এক লাফে উঠে বসে তারপর জোর গলাকে শিখাকে ডাকতে থাকে। আহ শিখা, শিখা, কোথায় গেলি রে? এত দেরি হয়ে গেছে, আমাকে একবারও ডাকিসনি কেন? দাদার গলা শুনতে পেয়ে শিখা দৌড়ে এসে কোমরে দুহাত গুজে রাগী চোখে বলল, কি বললি তুই? আমি তোকে ডাকিনি? তাহলে তো এবার তোর ঘরে সিসিটিভি ক্যামেরাটা লাগাতেই হবে দেখছি। কেন? না, তাহলে আমি প্রমাণ দেখাতে পারবো যে আমি তোকে ঠিক কতবার ডেকেছি। ও, তার মানে তুই ডেকেছিলি? আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই বুঝতে পারিনি। হ্যাঁ, সেই তো। বুঝতে পারবি কেন? শুধু চিৎকারই করতে পারবি। হয়েছে আমার মা, আর কথা শোনাতে হবে না। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে আয়, আমি টিফিনের ব্যবস্থা করছি। আচ্ছা, তোর দুপুরে খিদে পায়নি? দিব্যি না খেয়ে ঘুমিয়ে গেলি? খিদের কথা বলতেই ব্রতদীপের আবার আন্তরিকার কথা মনে পড়ে যায়। কিন্তু এখন আবার ব্রতদীপকে ভাবনার জগতে দেখলে শিখা আবার কিছু বলবে, তাই ভেবে ব্রতদীপ বলল, না আসলে খুব ঘুম পেয়েছিল তো, তাই আর খিদে পাইনি। এই, তুই কি রাত্রিবেলা নাইট গার্ডের চাকরি করিস? কি কি সব বলছিস তুই? তুই মাথা খারাপ হয়ে গেছে? দেখ, তোর যদি এখন ঘুম পায় তার মানে তুই রাত্রিবেলা ঘুমাসনি। আর রাত্রিবেলা মানুষ কেন ঘুমায় না? নিশ্চয়ই তুই নাইট গার্ডের চাকরি করিস। আবার আমার সঙ্গে ফাজলামি হচ্ছে? আমি না তোর দাদা, আর দাদার সঙ্গে এভাবে ফাজলামি কেউ করে? কে করে আমার দেখার দরকার নেই, আমি করি। বেটে দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে ব্রতদীপ শিখার পেছনে দৌড়ে গেল। আর তখন শিখা হেসে ব্রতদীপের ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে গিয়ে বলে, বাইরে আয়, বাইরে আয়, খেতে দিচ্ছি। আমি রেগে গেলে কিন্তু আজকে খাবার বন্ধ, মনে থাকে যেন। ব্রতদীপ নিজের ঘরে ফিরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাইরে যায়। শিখা খেতে দেয়, খেয়ে আবার নিজের রুমে চলে আসে। সারাদিন ম্যানেজার বাবুর সাথে আর কথা হয়নি, তাই ফোনটা হাতে নিয়ে দেখল ম্যানেজার বাবুর অনেকগুলো মিসড কল। সঙ্গে সঙ্গে ব্রতদীপ ম্যানেজার বাবুকে ফোন করল। দুবার ফোন কেটে যাওয়ার পর 3বারের বেলায় ম্যানেজার বাবু ফোনটা তোলে। কোথায় ছিলেন আপনি? এতক্ষণ লাগে ফোন ধরতে? আসলে স্যার, আমি একটু বাথরুমে ছিলাম, তাই ফোনটা ধরতে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, সেটার উত্তর দিন। আমি যেমনটা বলেছিলাম তেমনটা করেছেন তো? হ্যাঁ স্যার, কাগজপত্র সব আমার কাছেই আছে। আমি একজনকে দিয়ে ওনাদের থাকার জন্য একটা ওই বাড়ির ব্যবস্থা করে দিয়েছি। এখন ওরা ওখানেই আছে। আচ্ছা ঠিক আছে।